বাংলাদেশের আমরা যে রাজনীতিটা করতে চাই সেটার সেন্ট্রাল ফিগার আমি চারজনকে মনে করি: আবুল কাশেম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম এবং আব্দুল হামিদ খান ভাসানী। ওনাদের রাজনীতির জায়গাটাকে অ্যানালাইসিস করে আমাদের রাজনীতির জায়গাটাকে তৈরি করতে হবে। আবুল কাশেম ফজলুল হকের এই জিনিসটা ছিল, উনি হচ্ছে পিপল ওরিয়েন্টেড পলিটিক্স করতে চাইছেন এবং এইটাই ওনাকে দাঁড় করাইছে, পিপলস লিডার হিসেবে তৈরি করছে। ন্যাশনালিজমের বিপদগুলি তো এখন আমরা টের পাচ্ছি। মুসলমানের সাথে সাথে আপনাকে বাঙালিও হইতে হবে, আবার আপনি মুসলমান হইলে যেন বাঙালি হইতে পারবেন। উনি কিন্তু ওনার মুসলিম আইডেন্টিটি নিয়ে কোনো ইনফিরিয়রিটির মধ্যে ছিলেন না, এবং একই সাথে উনি কিন্তু ওনার বাঙালি আইডেন্টিটি নিয়েও খুব ইনফিরিয়রিটির মধ্যে ছিলেন না। এটা হচ্ছে খুব রেয়ার জিনিস। উনি বরং অনেক বেশি বাংলাদেশি মুসলমানের পক্ষের লোক ছিলেন। মুসলিম লীগের পলিটিক্সটা বাংলাদেশে কি ছিল, যে আমরা হচ্ছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করব, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র তৈরি করব। এটা তো ওনারা করে ফেলছে। ক্ষমতায় যাওয়ার পর তো আর মুসলিম লীগ কিছু করতেছিল না। যেহেতু আওয়ামী লীগ ডাকাতি করতো, এরা হচ্ছে নানান ধরনের সুডু তর্কগুলিকে দিয়ে লোকজনের চোখ সরায় রাখতো। আপনারা এইগুলি নিয়ে কথা বলেন আর এইদিকে আমরা ব্যাংক ডাকাতি করি। আইডিওলজিক্যাল ডিবেট সমাজের মধ্যে থাকবে, কিন্তু আইডিওলজিক্যাল ডিবেট দিয়ে তো আপনি পলিটিক্যাল ওয়েলফেয়ার তৈরি করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম মাইন্ডস পডকাস্ট সিরিজে। আমাদের আজকের আলোচনা বিষয় নির্ধারিত হয়েছে বাঙালি মুসলমানের রাজনৈতিক মনস্তত্ত্ব এবং শেরে বাংলা। আমাদের আলোচনায় আজকে উপস্থিত আছেন জনাব ইমরুল হাসান ভাই, বিশিষ্ট কবি, লেখক ও চিন্তক। ইমরুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইমরুল ভাই, আমাদের আজকের আলোচনার প্রধান সেন্ট্রাল ফিগার হচ্ছেন জনাব শেরে বাংলা একে ফজলুল হক। তো আপনি ওনার রাজনীতিকে যদি খুব অল্প কথায় সামারাইজ করেন, ওনার সবচেয়ে বড় লিগেসি, রেখে যাওয়া ইম্প্যাক্টটা কি, ওনার সবচেয়ে বড় রাজনৈতিক অবদান কি, কিভাবে মূল্যায়ন করবেন আপনি? আচ্ছা, হ্যাঁ, একজন মানে কি বলবো, ফিগারের ব্যাপারে তো আসলে পলিটিক্যাল ফিগারের ব্যাপারে খুব দু এক কথায় বলাটা খুব মুশকিল। তো ওনার তো একটা লং পলিটিক্যাল কেরিয়ার ছিল। আমি দেখি ওনার সবচেয়ে সিগনিফিকেন্ট সময়টা ছিল 1937 থেকে 1941। এই সময়ে উনি যে ক্ষমতায় ছিলেন বেঙ্গল প্রভিন্সের, উনি 43 পর্যন্ত ছিলেন, কিন্তু 1937 থেকে 1941 পর্যন্ত উনি হচ্ছে মুসলিম লীগের সাথে কোয়ালিশন গভর্নমেন্টে ছিলেন। তখন উনি অনেকগুলি ক্ষমতায় থাকার সময়ে অনেকগুলি আইন করছিলেন বা কিছু কাজকর্ম করছিলেন, যেগুলি আমার কাছে মনে হয় যে সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপার। ওই জিনিসগুলি নিয়ে আমাদের এখানে খুব মানে সারফেস লেভেলে দু একটা কথা হয়, কিন্তু ধরেন এগুলির ইম্প্যাক্টটা কি সমাজে, সামাজিকভাবে এইটা বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে হেল্প করছে বা কি কন্ট্রিবিউশনটা রাখছে, এই জায়গাটা আসলে ওইভাবে এত বেশি আলাপ করা হয় না। কিন্তু আমার মনে হয় যে আবুল কাশেম ফজলুল হক নিয়ে কথা বলতে হইলে 1937 থেকে 1941 এই ক্ষমতায় থাকার সময় উনি যে কাজগুলি করছেন, আইনগুলি করছেন, সেগুলি নিয়ে খেয়াল করতে পারাটা উচিত। আমাদের এখানে যত পলিটিক্যাল লিডাররা আছেন, দেখবেন যে ওনাদের ব্যাপারে সবচেয়ে যে জিনিসগুলো হাইলাইট করা হয় যে ওনারা কী পরিমাণ স্ট্রাগল করছেন, কত বড় হচ্ছে স্যাক্রিফাইস করছেন। কিন্তু ওনারা কোনো না কোনো সময় তো ক্ষমতার ধারে কাছে ছিলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কি করছেন সেটা কিন্তু আর খুব বেশি হাইলাইট করা হয় না। এবং আমি দেখি যে ক্ষমতায় যাওয়ার পরে বেশিরভাগ লোকজনই হচ্ছে ফেইলিউর হয়েছেন। তো সেই জায়গায় আবুল কাশেম ফজলুল হক খুব সিগনিফিক্যান্ট একটা ক্যারেক্টার, যিনি হচ্ছে ক্ষমতায় গেছেন এবং ক্ষমতায় গিয়ে কিছু ইম্প্যাক্টফুল কাজ করতে পারছেন, যেটা আমাদের এখানে যদি অন্যান্য লিডারদেরকে দেখেন, ধরেন ভাসানীর কথা অনেকে বলে, ভাসানী অনেক স্যাক্রিফাইস করছেন, বা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথাও বলে, উনিও হচ্ছে অনেক সাংগঠনিক একটা বিস্তার ঘটাইছেন, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাগুলিতে কন্ট্রিবিউট করছেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে ওনারা কি করছেন সেটা কিন্তু খুব বেশি, মানে শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যদি দেখেন, এটা তো ডিজাস্টার। উনি তো একজন একনায়ক হয়ে উঠছিলেন। তো ফজলুল হকের যদি একটা কথা বলতে হয় যে সিগনিফিকেন্ট কি, সেটা আমি মনে করি উনি ক্ষমতায় যাওয়ার পরে হচ্ছে দেশের মানুষের জন্য কিছু কাজ করতে পারছিলেন, যেগুলি খুব প্রভাব ছিল, এইটা আমার কাছে মনে হয়। আচ্ছা, এখানে একটা, আমরা যারা 90s-এর কিড আছি, মানে আমরা যাদেরকে 90s-এর প্রজন্ম বলতে পারি, আমরা আমাদের সমাজ বইয়ে, ইতিহাসের বইয়ে ফজলুল হক সাহেবকে পড়েছি। হুম। কিন্তু তারপরও
আমাদের বর্তমান আলোচনায় রাজনৈতিক প্রেক্ষাপটে উনি কেন জানি অনুপস্থিত। আমরা উনার সেভাবে আলোচনা ওনাকে পাই না। ওনাকে সেভাবে হাজির পাই না। এটার প্রধান কারণ কি ওনাকে কেন্দ্র করে কোনো প্রধান রাজনৈতিক দল গড়ে ওঠে নাই যেমন জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমানকে নিয়ে হয়েছে? এটা প্রধান কারণ নাকি ওনার যে রাজনৈতিক মিশন ছিল, রাজনৈতিক যে অবদান ছিল সেটার ভালো বোঝাপড়া আমাদের নেই? আপনি কোনটাকে প্রধান কারণ? আমার কাছে মনে হয় যে এই ২ টা কারণ তো আছেই। কিন্তু তার চাইতে বড় কারণ হচ্ছে আমরা যেভাবে হিস্ট্রিটাকে দেখি বা যেভাবে আমাদের এখানে কি বলবো রাজনীতি, পলিটিক্স এগুলি নিয়ে খুব আলাপ হয়। আমাদের এখানে আমরা এই যেই মিডিয়ামগুলিতে আলাপ হয়, যেমন ধরেন আলাপের প্রধান ইন্টেলেকচুয়াল জায়গাটা হচ্ছে একাডেমিক স্পেসগুলাতে, জার্নালগুলিতে আমাদের বুদ্ধিজীবীরা কিভাবে হিস্টোরিয়ান যারা হচ্ছে ইতিহাস বই পড়ান, ইতিহাস বই লেখেন, উনারা কোন জায়গাগুলিকে হাইলাইট করেন। তারপর হচ্ছে যেগুলি পত্রপত্রিকা, মিডিয়াম, টিভি, ওখানে টক শো, ওইখানে কী, কী নিয়ে আলাপ হচ্ছে। এই জায়গাগুলিতে হচ্ছে গ্রসলি খালি মিসিংই না, বরং যেই ধারাবাহিকতাটাকে ওনারা সামনে নিয়ে আসেন, এটা খুব প্রবলেমেটিক। যেমন ধরেন সূর্য সেন অনেক বড় বিপ্লবী। আমার কথা হচ্ছে উনি বিপ্লবী না তা না, কিন্তু হচ্ছে ওনার কথা কিন্তু পাবেন, আপনি সাপ্লিমেন্টারি পাবেন পত্রিকাতে ওনার জন্মদিন, মৃত্যুদিনে, বা ওনাকে নিয়ে হচ্ছে যে কোনো হিস্ট্রি হইলে হচ্ছে চিটংয়ের ইন্ডিয়াতে তো সিনেমাও হয়েছে, নাটক, গল্প, কবিতা, গানে এগুলিকে পাবেন। কিন্তু হচ্ছে আবুল কাশেম ফজলুল হকের যে রাজনীতিক জায়গা, এই জায়গাটাকেই আমরা আসলে লোকেট করতে ব্যর্থ, বা এই জায়গাটাকেই লোকেট করা হয় না, এই জায়গাটাকে এড়ানো হয়। আমাদের এখানে শিল্প সাহিত্য থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত এগুলা হচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে কলকাতা সেন্ট্রিক। একটা হচ্ছে আপনার কি বলবো যে বাংলা কেন্দ্রিক, যেন বাংলাদেশ বলে যে একটা জায়গা এখানে এক্সিস্ট করে, সেই ধারাবাহিকতারও যে একটা হিস্ট্রি আছে, একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে, একটা সময় এটা আলাদাভাবে হাইলাইটেড হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে যে হচ্ছে আমরা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করছি, মানে এটা তো হুট করে 1971 হয়ে যায় নাই, মানে বা ধরেন 1947-এর পরে কেউ ভুল বুঝতে শুরু করে নাই, তারও আগে থেকে তো এক ধরনের হিস্ট্রিক্যাল লিগাসি আছে। আমার কথা হচ্ছে এই যে লিগাসিটা আছে, এই আপনি যে 2টা পয়েন্ট বললেন, এই পয়েন্টের বাইরে ওই লিগাসিটাকে আইডেন্টি না করতে পারার একটা ফেলিওর এখানে আছে। এর বাইরে তো একটা জিনিস আছে যে উনি আসলে খুব বড় সংগঠন তৈরি করতে পারেন নাই, কিন্তু ওনার একটা পার্সোনাল অরা ছিল। উনি তো দেখেন, উনি যখন সরকার গঠন করছেন 1937-এ, তখন উনি কিন্তু ছিলেন থার্ড মেজর পার্টির হচ্ছে লিডার, কিন্তু উনি প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে ধরেন 1954-তেও যখন হয়েছে যুক্তফ্রন্ট হয়েছে, উনি কিন্তু আসলে বড় পার্টির লিডার না। বড় পার্টি কিন্তু হচ্ছে ওই তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পার্টিই বড়, পার্টিই বড়, আপনার মৌলানা ভাসানীর পার্টি বড়, কিন্তু উনি কিন্তু ফিগার হিসেবে বড় ছিলেন। তো সুতরাং কিন্তু এইটা একটা ঘটনা যে ওনার যেহেতু সংগঠন থাকলে একটা লিগাসি থাকে, যে দেখা যায় ওই সংগঠনের লোকজন তাকে মনে করে, তাকে মানে হাইলাইট করে, ওই যে জন্মদিনে, মৃত্যুদিনে, বা তার কাজকর্ম নিয়ে আলাপ আলোচনা করে, তখন তো একভাবে সমাজে এটার একটা এফেক্ট থাকে। তো ওইটা তো ছিল না, ওইটা কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে আমরা যেভাবে হিস্ট্রিটাকে, বাংলাদেশের হিস্ট্রিটাকে সেন্টার করে দেখার অভ্যাস নাই বলে উনি আসলে এক পাশে সরে থাকেন। আমার এইটা সবচেয়ে বেশি বড়, ভেরি ইম্পর্টেন্ট একটা ইনসাইট আমরা পেলাম এখান থেকে। যে আচ্ছা, আপনারা জাস্ট অডিয়েন্সের জন্য একটু ব্যাকগ্রাউন্ড সেটিংয়ের জন্য আমরা যদি, উনি যে সময় রাজনীতিতে প্রবেশ করেছিলেন, তখনকার ওভারঅল রাজনৈতিক চিত্রটা কেমন ছিল, বা স্পেশালি মুসলিম হিন্দু যে ডাইনামিক্সটা ছিল রাজনীতির, সেটা, এবং আমাদের রাষ্ট্রটা নির্মাণ করার কথা চলছিল, সেটা কি ইউনিফাইড কোনো সেন্ট্রাল ইন্ডিয়া হবে, নাকি এটা মুসলিম হিন্দুদের জন্য আলাদা ভূখণ্ড হবে? এই পুরো চিত্রটা যদি আপনি একটু আমাদের জন্য সামারাইজ করতেন। আচ্ছা, আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমার অবজারভেশন হচ্ছে রাজনীতি জিনিসটা তো আসলে ধীরে ধীরে শুরু হয়েছে। মানে যখন ওই কলকাতাতেও তখন হচ্ছে রাজধানী 1911 সাল পর্যন্ত, উনি কিন্তু রাজনীতিতে আসেন 1912-13 দিকে। এর আগে তো উনি পড়াশোনা করছেন কলকাতাতে কিছুদিন পর্যন্ত, 1897-98 থেকে 1900 পর্যন্ত হচ্ছে 2-3 বছর কলকাতা হাইকোর্টে উনি প্র্যাকটিসও করছেন। তারপরে ওনার বাবা মারা যাওয়ার পরে উনি বরিশালে চলে আসছিলেন, বরিশালে উনি 3-4 বছর ছিলেন।
এইখানে ওকালতি করছেন, উনি কিছু পড়াইছেনও কলেজে। তারপরে উনি হচ্ছে কিন্তু সরকারি চাকরিতে জয়েন করছিলেন। সরকারি চাকরিতে জয়েন করছিলেন, জয়েন করার পরে উনি সম্ভবত 1911-12 পর্যন্ত 6-7 বছর হচ্ছে সরকারি চাকরি করছেন। তারপরে 1912-তে উনি আবার কলকাতায় গিয়ে সেটেল হইলেন। তারপরে হচ্ছে উনি রাজনীতি করা শুরু করলেন। তখন থেকে তো আসলে একটু, একটু করে রাজনীতি করা শুরু হচ্ছে। মানে আপনি তখনকার জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। একই সাথে জেলা শহরগুলিতে বা সেন্ট্রালিও দেখা গেছে যেই লোক মুসলিম লীগের সভাপতি, ওই লোকই হচ্ছে আবার কংগ্রেসেরই সাধারণ সম্পাদক। মানে ২ টা কিন্তু আলাদা, আলাদা পার্টি ছিল না। ২ পার্টি কিন্তু এগ্রিড ছিল যে ব্রিটিশদের কাছ থেকে আমাদের স্বাধীনতা নিতে হবে। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন ছিল না। কিন্তু পদ্ধতিটা ছিল যে আসলে কিভাবে স্বাধীনতাটা আসবে, এবং এই যে একটা দেশ হবে না ২ টা দেশ হবে, এই আলাপগুলিও কিন্তু ধরেন জিন্নাহ যখন আবার সেকেন্ড টাইম এসে রাজনীতি শুরু করলেন 1932-33-এর দিকে, তখন পর্যন্তও কিন্তু আসলে জিনিসগুলি তৈরি হয় নাই। যখন দেখা যাচ্ছে যে হিন্দু ডমিনেন্সের জায়গাটা খুব বেশি চলে আসছে, তখনই হচ্ছে মুসলমানদের স্বার্থ, যে নতুন স্বাধীন রাষ্ট্রটা হবে সেখানে কিভাবে এটা ইনশিওর করা হবে সেটা নিয়ে বিতর্ক হয়েছে। সেই বিষয়ে ওই প্রবল হইতে যে না ঠিক আছে, ইন্ডিয়াও কিন্তু যখন ব্রিটিশরাও কি করলো, ওনারা স্বাধীনতা দিয়ে দিবে সেটা নিয়ে কিন্তু ওনারা দ্বিমত না। ওই যে 1935 সালে ওনারা যখন ভারত শাসন আইন করলো, তখন তো ইলেকশন করলো, তখন ঠিক আছে ধীরে ধীরে ওনারা স্বাধীনতা দিয়ে দিবেন, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র এখানে তৈরি হবে। কিন্তু পদ্ধতিটা কীরকম হবে সেটা কিন্তু তখনও অনেক ডিবেটের ব্যাপার ছিল, অনেক অনেক ডিবেটের ব্যাপার ছিল। ওই জায়গাগুলি তৈরি হইতেছিল, এবং একটা সময়ের ব্যাপার থাকে। তো আবুল কাশেম ফজলুল হক হচ্ছে ওই ট্রানজিশন পিরিয়ডে হচ্ছে রাজনীতি করতেছিলেন। তো যার ফলে উনি তো খুবই, এবং কলকাতা তো রাজধানী সরে যাওয়ার পরও একটা প্রমিনেন্ট প্লেস হিসেবে ছিল। মানে একটা জায়গা তো ধরেন তৈরি হইতে যেমন সময় লাগে, একটা জায়গা তো এর গুরুত্ব হারাইতেও সময় লাগে। তো কলকাতা তখনও পর্যন্ত সেন্টার জায়গা ছিল, যেই কারণে আবুল কাশেম ফজলুল হক, ওই যে অনেকে বলে যে উনি ভারতীয় রাজনীতির একজন হচ্ছে বা ইন্ডিয়ান পলিটিক্সের হচ্ছে একটা খুব ক্রুশিয়াল ফিগার ছিলেন। উনি ফিগার ছিলেন কারণ হচ্ছে কলকাতাতে থাকার কারণে। ওইটা ছিল হচ্ছে ইন্ডিয়ার তো তখন সেন্টার পয়েন্ট আর কি। তো আমি এইভাবে একটা জায়গা দেখি যে তখন আসলে ওই জিনিসগুলি স্যাটেল ছিল না। ওই জিনিসগুলি নিয়ে তখনও তর্ক বিতর্ক চলতেছিল যে আসলে মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার অবস্থাটা কীরকম হবে। এখানে কি কয়টা রাষ্ট্র, একটা রাষ্ট্র থাকবে, 2টা রাষ্ট্র হবে, নাকি কতগুলি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হবে। এইটা আমার ধারণা হচ্ছে যখন 1940-এর পরে অনেকগুলি রাষ্ট্রের ধারণা আর ছিল না, তখন 2টা রাষ্ট্রের কথাই চলে আসছে যে হয় একটা রাষ্ট্র হবে, নাহলে 2টা রাষ্ট্র হবে। এখন কিভাবে হবে সেটা তো আসলে একদম 1946-এর শেষ পর্যন্ত এগুলি নিয়ে ডিবেট চলছে আর কি। একদিক থেকে পুরো ভারতের ক্ষমতার ভাগাভাগি কেমন হবে সেটা একটা কনসার্নের জায়গা ছিল। আবার এই পুরো গ্রেটার বেঙ্গলে আমি যেটাকে বলি পূর্ব পশ্চিম মিলিয়ে, সেখানেও তো আবার হিন্দু মুসলিমদের যেই একটা রেষারেষি ছিল বা এখানে যে একটা তাদের মধ্যে একটা বৈষম্যের ব্যাপার-স্যাপার ছিল, এটাও তো ওনার রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছেন এবং পরবর্তীতে ওনার রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক প্রকল্পকে প্রভাবিত করেছেন। সেটা ব্যাপারে আপনার যদি ইনসাইট শেয়ার করতেন। হ্যাঁ, হ্যাঁ। মানে আমার ব্যাপার হচ্ছে যে উনার খুব ইউনিক যে জিনিসটা ছিল, যেটা অনেকেই বলে, সেটা হচ্ছে উনি কিন্তু ওনার মুসলিম আইডেন্টিটি নিয়ে কোনো ইনফিরিয়রিটির মধ্যে ছিলেন না। এবং একই সাথে উনি কিন্তু ওনার বাঙালি আইডেন্টিটি নিয়েও খুব ইনফিরিয়রিটির মধ্যে ছিলেন না। এটা হচ্ছে খুব রেয়ার জিনিস। মানে ওই সময়ের রাজনীতিতে। যে আপনি হচ্ছে পূর্ববঙ্গের লোক, মানে আপনি তো হচ্ছে ওই মাঠঘাট থেকে উইঠা আসছেন। হ্যাঁ? আবার হচ্ছে আপনি হচ্ছে মানে মুসলমান হিসেবে কিন্তু এখানে মুসলমান সমাজের মধ্যেও কিন্তু ব্যাপার ছিল যে আপনার আহসান মঞ্জিলের যে নবাবরা ছিলেন, ওনারা কিন্তু খানদানি মুসলমান ছিলেন। তখন মুসলমান বলতে কিন্তু উনাদেরকে ইন্ডিকেট করা হইতো, বা কলকাতাতে যে বড় ব্যবসায়ীরা ছিলেন, ইস্পাহানিরা ছিলেন, ওনারা বাঙালি ছিলেন না, কিন্তু ওনারা কিন্তু মুসলিম আইডেন্টিটির লোক ছিলেন।
তো ওনারা মুসলিম হিসাবে কলকাতার মুসলমানদের সাথে, মানে আমি দেখি যে পশ্চিমবঙ্গের মুসলমানদের সাথে এখানকার বাংলাদেশের মুসলমানদেরও কিন্তু একটা ডিফারেন্সের জায়গা কিছুটা আছে আর কি। তো উনি হচ্ছে এই যে পূর্ববঙ্গের বাঙালি এবং হচ্ছে পূর্ববঙ্গের হচ্ছে মুসলমান, এই যে বাংলাদেশি মুসলমান, এইটা নিয়ে ওনার খুব কখনোই রাজনৈতিকভাবে উনি এটাকে ইনফিরিয়র তো মনেই করেন না, এইটা উনি মনে করছেন ওনার সবচেয়ে স্ট্রেংথের জায়গা। এইটা ওই সময় রাজনীতিবিদদের মধ্যে পাবেন না। আমি দেখি যে তখন যে খাজা নাজিমুদ্দিন ছিলেন বা ওনারা কিন্তু মুসলমান আইডেন্টিটির মধ্যে ছিলেন, বাঙালি আইডেন্টিটিতে ওনারা খুব একটা বিলং করতে চাইতেন না। কিন্তু ওই আবুল কাসেম ফজলুল হক কিন্তু হচ্ছে বাঙালি হিসাবেও ইনফিরিয়র ছিলেন না, মুসলিম হিসেবেও ইনফিরিয়র ছিলেন না। তো এইটা ওনাকে আসলে খুব ইউনিক একটা জায়গাতে নিয়ে গেছে আর কি। প্রফুল্লচন্দ্র রায়ের একটা মন্তব্য ছিল যে উনি শতভাগ মাথা থেকে পা পর্যন্ত উনি বাঙালি আবার মুসলমান, মানে একই সাথে একটা মন্তব্য ছিল। আমি এটা এটা দেখতেছিলাম, এটা অনেকেই কোট করেন, এইটা আমার কাছে খুব প্রবলেমেটিক মনে হয়। যেমন ধরেন, কেন প্রবলেমেটিক, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনি যখন কারো কোটেশন দেন, সেই কোটেশন দিয়ে হচ্ছে তাকে কিন্তু অথরিটি হিসাবে অ্যাস্টাবলিশ করেন, যে ধরেন রবীন্দ্রনাথ এরকম বলেছেন, তার মানে হচ্ছে উনি বললে এটা ঠিক আছে। এটা ধরেন এতে করে হচ্ছে প্রফুল্লচন্দ্র আচার্য ভালো মানুষ ছিলেন কি খারাপ মানুষ ছিলেন সেটা না, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে আসলে ওনার ভূমিকাটা কি বা উনি কেন গুরুত্বপূর্ণ। তো এইটা যখনই কেউ কোটেশনটা দেয়, তার মানে হচ্ছে যে তাকে অথরিটি হিসাবে মেনে নেওয়ার একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, এগ্রি কর না, মানে এখানে হচ্ছে একটা, মানে ওই যে কোটেশনের পলিটিক্সটা যে আছে, এইটা খুব প্রবলেমেটিক একটা জায়গা, এটা খেয়াল করার মতো ঘটনা। এইটা হচ্ছে সবচেয়ে বড়। যেমন ধরেন আবুল কাসেম ফজলুল হককে কিন্তু রাজনীতিতে অনেকটা নিয়ে আসেন নবাব সলিমুল্লাহ খানও আর কি। হ্যাঁ, উনি যখন ওই যে 1906-এর দিকে হচ্ছে একটা অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স হয়েছিল, তখন উনি হচ্ছে সম্ভবত নতুন চাকরিতে জয়েন করছেন। তখন হচ্ছে দেখলেন সলিমুল্লাহ, দেখলেন যে না, এই ছেলেটা তো খুবই প্রমিসিং, খুবই ভালো, এবং তারপর থেকে কিন্তু উনি ওনার মানে নেক নজরে চলে আসছেন আর কি। এবং ওইভাবে ওনার হাত ধরে উনি অনেকটা পলিটিক্সে আসছেন। এই যে মুসলমান রাজনীতির জায়গাটা বললাম, এটা কিন্তু আবুল কাসেম ফজলুল হকের ছিল, এবং এইটার জন্য কিন্তু উনি শর্মিন্দা ছিলেন না, ওনাকে সেকুলার বাঙালি হইতে হয় নাই, তো উনি মুসলমানটা হইতে রাজি হয়েছেন। তো এই জিনিসগুলো হয়েছে কি, এই যে একটা কোটেশনের ব্যাপার দিয়ে যে ওনাকে মুসলমানও হইতে হবে এবং বাঙালিও হইতে হবে, এই যে একটা নেসেসারি একটা আইডেন্টিফিকেশন তৈরি করে দেয়া, এইটাও আমি প্রবলেমেটিক মনে করি আর কি। মানে কোটেশনে কোনো দোষ নাই, কিন্তু হচ্ছে এইটা হচ্ছে একটা অথরিটি তৈরি করে, ওই রেফারেন্স সিস্টেমটাকে গুরুত্বপূর্ণ করে তোলে। আর সেকেন্ড হচ্ছে যেন আপনার এই যে ন্যাশনালিজমের বিপদগুলি তো এখন আমরা টের পাচ্ছি, যে পরবর্তীতে যে এই যে মুসলমানের সাথে সাথে আপনাকে বাঙালিও হইতে হবে, এটা সেকুলার বাঙালি না হইলেও আপনার এটা দেখবেন যে বিএনপি রাজনীতির মধ্যে আছে, ওনারা কিন্তু ওই জায়গাগুলিকে হচ্ছে আপহোল্ড করতে চায় আর কি, যেগুলি ধরেন এক ধরনের কলোনিয়াল বাঙালি জাতীয়তাবাদের জায়গা আর কি। ওনারা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললেও কালচারাল ওই জায়গাটাকে কিন্তু এড়াইতে পারে না। তো আমি দেখি যে ওই সমস্যাটাও এখানে আছে আর কি, যে আপনি মুসলমান হয়েছেন ঠিক আছে, কিন্তু আপনাকে যেন কিছু বাঙালি এলিমেন্ট ধইরাই রাখতে হবে। আবার আপনি মুসলমান হইলে যেন বাঙালি হইতে পারবেন না, এই যে ন্যাশনালিজমের একটা বেড়া দিয়ে দেয়া, এইটাও ঝামেলার জিনিস আইডেন্টিটি পলিটিক্সের জায়গা থেকে। এই দুইটা জিনিস আমি এত কথা বললাম কারণ হচ্ছে এটা খুবই পপুলার একটা কোটেশন, এবং এই কোটেশনটাকে ক্রিটিক্যালি দেখার কোনো জায়গা আমাদের এখানে নাই। কিন্তু আমার মনে হয় যে এই কোটেশনগুলিকে প্রশংসা আকারে না দেখে ক্রিটিক্যালি দেখার একটা চেষ্টা আমাদের করা উচিত আর কি, এইটা আমার কাছে মনে হইল। আচ্ছা, তারপরও আমরা এই প্রফুল্ল চন্দ্র রায়ের প্রিজম থেকেই না দেখি, হ্যাঁ, এমনি হ্যাঁ, যদি বলি, এটাকে ওনার রাজনীতির একদম ইউনিক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য যে উনি একই সাথে তার মুসলমানিত্বকে এবং একই সাথে তার বাঙালি পরিচয়কে তিনি ধারণ করেছেন।
এটার সাথে কি আপনি একমত করেন কিনা? হ্যাঁ, হ্যাঁ। মানে এইটা আরো অনেক বেশি জিওগ্রাফিক্যালি আমি বরং এটাকে লোকেট করতে চাইবো। উনি হইতেছে কিন্তু ওই যে বাঙালি বলতে আমরা যেটা বুঝি যে কোট আনকোট হচ্ছে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে হচ্ছে বাঙালি, বা ভাষা কেন্দ্রিক যে জায়গাটা, উনি কিন্তু ধরেন এটার চাইতে অনেক বেশি কনসার্ন ছিলেন হচ্ছে বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে। মানে এখানে ওনার ওই যে কৃষক প্রজা পার্টি, কৃষক শ্রমিক পার্টি এবং বাংলার কৃষক, এগুলি নিয়ে উনি যখন কথা বলতেছেন, ওটা কিন্তু খুব নেসেসারিলি হচ্ছে বাংলাদেশি বা পূর্ব বাংলার হচ্ছে আপনার মুসলমানদেরকে নিয়ে কথা বলতেছেন। তো সেটাই মানে কালক্রমে যেটা তৈরি হচ্ছে বা এখনকার রিয়েলিটি, যেটা আমি কিছুদিন আগে বলতেছিলাম, যে দেখা যাবে যে আপনি একটা সময় যেমন ছিল যে আপনি হিন্দু না হয়ে হচ্ছে বাঙালি হইতে পারতেন না, এখন কিছুদিন পরে দেখা যাবে আপনার ওই যে কলকাতায় বিজেপি আসার পর আপনি কিছু দূর পর্যন্ত মুসলমান না হয়ে আপনি বাঙালি হইতে পারবেন না, এইরকমের একটা ব্যাপারে চলে আসতেছে। তো এইটা হচ্ছে ওনার ব্যাপারটা যতটা না বাঙালি বা যতটা না মুসলমান, ওনার কিন্তু এই মুসলমানের সাথে কনফ্লিক্ট ছিল, বাঙালির সাথে কনফ্লিক্ট ছিল। উনি বরং অনেক বেশি বাংলাদেশি মুসলমানের পক্ষের লোক ছিলেন। মানে ওই যে কিছুক্ষণ আগে কথাই বলতেছিলাম, 1935-এ যখন জিন্নাহ এখানে আসলেন, কলকাতাতে আসলেন, ঢাকায় আসলেন, মুসলিম লীগ গঠন করবেন, এর আগে কিন্তু হচ্ছে শুধুমাত্র কিন্তু হচ্ছে আবুল কাসেম ফজলুল হক তখন মুসলিম লীগে জয়েন করলেন না, উনি কৃষক প্রজা পার্টিতে থাইকা গেলেন, আর বাকি যারা ছিল সবাই কিন্তু মুসলিম লীগে জয়েন করলো। পরে 37-এ উনি জয়েন করছেন, আবার 41-এ ওনাকে বের করে দেওয়া হয়েছে এরকম। কিন্তু তখন কিন্তু উনি হচ্ছে এই মুসলমান আইডেন্টিটি নিয়ে খুব কোশ্চেনের জায়গাতে ছিলেন। ওনার কথা ছিল যে কলকাতার মুসলিম ব্যবসায়ীরা যারা আছে, ধরেন ইস্পাহানি এবং অন্যরা, ওনারা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের নামে বা মুসলিম ঐক্যের নামে হচ্ছে এখানে এই বাঙালির যে মুসলমানরা আছে এদেরকে ঠকাচ্ছে বা এরকমের একটা প্রবণতা ওনাদের মধ্যে আছে। ওনারা দলীয় মুসলিম লীগের জায়গাটাকে দখল করে ফেলছে, এখানে বাংলাদেশি মুসলমানদের পার্টিসিপেশন নাই। তখন কিন্তু মুসলিমের সাথে হচ্ছে ওনার একটা ঝামেলা, মানে আইডেন্টিটির সাথে। আবার ওই বাঙালির জায়গাটাতে যদি দেখেন, উনি কিন্তু 46-এ যখন দাঙ্গা হচ্ছে তখন হচ্ছে নোয়াখালীতে মহাত্মা গান্ধী আসলেন আর কি, উনি কিন্তু বিহারে গেলেন, ফজলুল হক সাহেব বিহারে গিয়ে কিন্তু তখন মুসলমানদের পক্ষে দাঁড়াইলেন। তখন কিন্তু উনি বাঙালির আইডেন্টিটির এগেনস্টে চলে গেছেন, তখন উনি কিন্তু মুসলিম আইডেন্টিটির পক্ষে আর কি, যে না নোয়াখালীতে হিন্দুদেরকে মারছে কিন্তু ইয়েতে তো বিহারে তো হচ্ছে মুসলমানদের সংখ্যা লঘু এবং ওইখানে হচ্ছে হিন্দুরা মুসলমানদেরকে মারতেছে। তখন কিন্তু উনি ওইখানের মুসলমানদের পক্ষে দাঁড়ায় গেছেন। ওনার হচ্ছে এই যে একটা সমাজের যে লোয়ার ক্লাসের লোক ছিল তাদের প্রতি তাদের রাজনীতিটা উনি করতে চাইছেন। কারণ উনি দেখছেন, মানে ওনার হয়তো এই ইলেকশনের যে রাজনীতি, ওটার যদি দেখেন, ওনারা হচ্ছে পিপলের যে রিয়েল স্ট্রেংথ, আমরা যেটা খুব আনডিফাইন্ডভাবে জনগণ বলি, উনি কিন্তু এই জনগণের রাজনীতির দিকে উনি মুখটা তুলছেন আর কি, বা ওই দিকে উনি মনে করছেন ওনার রাজনীতিতে ওনাদের সাপোর্টটা লাগবে, ওনাদের কনফিডেন্সটা লাগবে, এই জায়গাটা ছিল। তো সুতরাং যদি ওই বাঙালি মুসলমান টার্মিনোলজিটাকেও দেখি, এটাকেও আমার সাজেশন হচ্ছে একটু মানে ক্রিটিক্যালি দেখতে পারলে ভালো। মানে উনি যে মুসলমান আইডেন্টিটিতে খুব বেশি মানে ছিলেন, রিজিড ছিলেন, বা বাঙালি আইডেন্টিটির মধ্যে রিজিড ছিলেন, সেটাও কিন্তু না, এখানেও আইডেন্টিটির কমপ্লেক্সিটিগুলি ছিল। এখানে অনেক নুয়ান্স আছে, বা আমরা বাঙালিকে যে অর্থে বুঝি, কলকাতা কেন্দ্রিক ভাষায় যে অর্থে বুঝি আর কি, ব্যাপারটা ওরকম না। উনি হচ্ছে মূলত আপামর যে কৃষক সাধারণ বাংলাদেশি মুসলমান ছিল বৃহত্তর অঞ্চলে, তাদের একটা ভয়েস হিসেবে কাজ করেছে। এটা ওনার রাজনীতির সবচেয়ে স্ট্রেংথের জায়গা, দীর্ঘমেয়াদী কন্ট্রিবিউশনের জায়গা, এরকম ভাবে বলা যায় আর কি। মানে দেখবেন যে কোনো ধারণাই তো সময়ের সাথে সাথে পাল্টায়। মানে বাঙালি ধারণা ধরেন একটা সময়ে যা ছিল, মানে সুলতানি আমলে যা ছিল, মোগল আমলে যা ছিল, তারপরে কলোনিয়াল পিরিয়ডে যা ছিল, হ্যাঁ পাকিস্তানি আমলে যা ছিল, এখন বাংলাদেশের সময়ে যা আছে, এটা তো কিছু পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে আর কি। আমি দেখি যে আবুল কাসেম ফজলুল হক হচ্ছে ওই পরিবর্তনগুলির যে কমপ্লেক্সিটি,
সেটার সাথে উনি ইন্টারাক্ট করছেন, কিন্তু করছেন ওই জায়গা থেকে যে বাংলাদেশের মুসলমানদের পক্ষে দাঁড়ায়া উনি এই আইডেন্টিটিগুলির সাথে সম্পর্ক তৈরি করছেন। তো ওনার যে কৃষক প্রজা পার্টির রাজনীতি, এটাকে কি তৎকালীন মুসলিম রেনেসাঁর ভিত্তি হিসাবে ধরা যায় কিনা? বা মুসলিমদের একটা রিপ্রেজেন্টেশন, একটা জাগরণ, পলিটিক্যাল স্পেসে হাজির হওয়া মুসলিমদেরকে, হ্যাঁ, এইটার ক্ষেত্রে ওনার ভূমিকা, এই কৃষক প্রজা পার্টির ভূমিকাটা কেমন ছিল? হ্যাঁ, হ্যাঁ, না, না, আমার তো মনে হয় যে এখানে একটা মানে মানে মুসলমানদের ব্যাপারটা তো ছিলই। আরেকটা জিনিস যেটা হয়েছে যে এখানকার মানুষের যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন বাংলাদেশের মুসলমানদের, এটা তো আসলে কম বেশি মিসিংই ছিল। মানে এখানে একটা টপ লেভেল মুসলিম আইডেন্টিটি ছিল আহসান মঞ্জিলের, যারা হচ্ছে মুসলিম দেরকে রিপ্রেজেন্ট করতেন। আরেকটা তো হচ্ছে কলকাতার জমিদারদের একটা রাজনীতি ছিল। এর বাইরে যে বিপুল একটা জনসাধারণ আছে, তাদেরও যে রাজনীতির জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে কৃষক প্রজা পার্টি যখন শুরু হইল তখন তার ভিতর দিয়ে তৈরি হচ্ছিল। ওখানেও অনেক বেশি ছিল। আমার ধারণা হচ্ছে ওই যে ভিতরের অনেক কমপ্লেক্সিটি আছে, এটা খুব লিনিয়ারভাবে যে তৈরি হয়েছে তা না। কিন্তু উনি যে অ্যাক্টিভিটিগুলি করছেন, আমি যেটা একদম প্রথমেই বলতে নিছিলাম আর কি, যে ওই অ্যাক্টিভিটির ফলে বাংলাদেশের মুসলমানরা হচ্ছে বেনিফিটেড হয়েছে। মানে আমাদেরকে তো আসলে হিস্ট্রি খুব ইকোনমিক্যালি দেখা উচিত। মানে আমি কিছুক্ষণ আগে এইটা নিয়ে কথা হচ্ছিল যে ধরেন বাংলাদেশের মুসলমানদেরকে বলা হয় গরিব কৃষক। তো এইটার সাথে আমি অনেকটা ডাউট ফিল করি এই ধরনের আইডেন্টিটির ব্যাপারে। কারণ হচ্ছে আপনি যখন কৃষক সমাজে ছিলেন, কৃষক সমাজে কিন্তু টাকা পয়সার ভ্যালু দরকার ছিল না। মানে আপনি ফসল ফলাচ্ছেন, ধান হচ্ছে, এইটা আপনি অল্প কিছু দিয়েই তেল কিনে আপনি চলতে পারতেছেন। আপনার টাকার কিন্তু দরকার নাই আনলেস আপনি কোনো ব্যবসা করেন। আপনি কৃষক যদি হন, আপনি তো আপনার যা নিড আছে সেটা আপনি আপনার জমি দিয়ে, আপনার চাষবাস দিয়ে তৈরি করতে পারতেছেন। আপনার টাকার তো দরকার পড়তেছে না। মানে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি হ্যাঁ। সবসময় কৃষকদেরকে গরিব হিসেবে দেখে। গরিব হিসেবে দেখে, কিন্তু নট নেসেসারিলি আপনি গরিব। আপনার তো ওই নিডগুলি বা টাকার এক্সচেঞ্জের দরকারগুলি ছিল না ওই সমাজে। ওই কনটেক্সট থেকে যদি দেখেন, ওইটা যে খুব গরিব কৃষক সমাজ, এইটা যখন হয়েছে, ইভলভ হয়েছে হচ্ছে যখন ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলিতে আমরা স্টেপ ইন করছি। যেমন ধরেন বাংলাদেশের মুসলমানদের হচ্ছে সবচেয়ে প্রথম ইকোনমিক বুমটা হয় হচ্ছে পাটের বাজার দিয়ে আর কি। প্রথম মহাযুদ্ধে যখন পাটের দাম বাইরে গেল, তখন যে কৃষকরা হচ্ছে ধান চাষ না করে পাট চাষ করতেন, ওনারা হচ্ছে প্রচুর টাকা পয়সা বানাইতে পারলেন আর কি। তো ওনাদের ছেলে মেয়েদের তখন হচ্ছে ওনারা পড়াশোনা করাইলেন। টাকা পয়সা দিয়ে কি করবে? মিশনারি স্কুলগুলিতে যাবে, ইংলিশ মিডিয়ামে পড়বে, এইরকম পড়াশোনাটা শুরু হইল। তারপর দেখা গেল যে আপনার ওই 1930-এর দিকে হচ্ছে পাটের বাজারে বিশাল একটা মন্দা দেখা দিল। তখন কিন্তু অনেকে হচ্ছে বিপদে পড়ে গেলেন। তখন আপনার হচ্ছে মুসলমানদের তখন চাকরিতে ঢোকার দরকার হইল। কিছু তো মানে শিক্ষিত মুসলমান তৈরিও হইলেন। আবার দেখা গেল যে তখন শিক্ষা পাশ টাশ করলে আপনার হচ্ছে তখন সরকারি চাকরি পাওয়া যায় এবং সরকারি চাকরি দিয়ে ভালো মতো চলা যায়। কিন্তু ওইখানে হচ্ছে হিন্দুদের প্রাধান্য, কারণ ওনাদের লিগাসি আছে, অনেক বছর ধরে চলে আসতেছে। কলোনিয়ালিজমের সাথে তাদের একটা বোঝাপড়া ছিল, ছিল, ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আপনি এটা দেখবেন যে ওই যে ইন্ডিয়ান মিলিটারিতে আমি শুনছি যে পাঞ্জাবের হচ্ছে প্রচুর লোকজন হচ্ছে মিলিটারিতে ঢুকতে পারে। বা ধরেন আপনি যদি সেলুনে যান, মানে দেখবেন যে যারা চুল কাটে, নাপিত, এদের বেশিরভাগই কিন্তু হিন্দু। মুসলমান খুব কম। এখন তো ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যাচ্ছে, এই কারণে তো একটা লিগাসিরও ব্যাপার আছে। ওই যে এক জায়গার লোক, সিলেটি লোক সব লন্ডনে চলে যাচ্ছে, তো একজন আরেকজনের টানতেছে। সরকারি চাকরিতে হিন্দুদের প্রায়োরিটি ছিল ওখানে, কিন্তু মুসলমানদের এন্ট্রি খুবই কঠিন ছিল আর কি। ওই যে ওনার ব্যাপারে এরকম মিথগুলি আছে, বা এগুলিও তো সত্যি কথাই আর কি, যে উনি প্রথম যেটা করলেন হচ্ছে ওই পত্রিকাতে রোল নাম্বার লেখার ব্যবস্থা করলেন, হচ্ছে নাম না লিখে। কারণ মুসলমান নাম লিখলেই হচ্ছে নাম্বার কম দিয়ে দিত, কারণ টিচাররা তো সব হিন্দু, এরকমের কথা আছে আর কি। তো উনি হচ্ছে যখন
এই নাম্বারিংয়ের ব্যবস্থা করলেন, তখন দেখা গেল প্রচুর মুসলমান ছেলে পেলে পাশ করতে শুরু করলো। তো এইটার বেনিফিট তো হচ্ছে পুরা মুসলমান সমাজ পাইছে বাংলাদেশের আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকম এখন হচ্ছে ওই রেফারেন্সগুলি তো আসলে চেক করতে হবে কোন রেফারেন্সে কখন কি। আমাদের এখানে আমি ওই যেটা বলতে চাই যে এই স্টাডিগুলি কম, মানে আমাদের যেহেতু আমরা বাংলাদেশ সেন্ট্রিক চিন্তা করি না, এই কারণে বাংলাদেশের এই রেফারেন্সগুলো খুঁজলে তো নিশ্চয়ই পাওয়া যাবে এটা কখন তৈরি হয়েছিল বা এটার রেজাল্ট কী ছিল। মানে আপনি যদি প্রতি বছরের ব্রিটিশ আমলের এই ডেটাগুলি তো অ্যাভেলেবল, আপনি যদি ধরেন 1925 থেকে শুরু করে 1945 পর্যন্ত আপনি শিক্ষা বোর্ডের ডেটা দেখতে চান, কোথাও না কোথাও তো পাবেন যে আসলে তখন মুসলমানদের পাশ করার সংখ্যা বাড়তেছিল, এটা গ্র্যাজুয়ালি বাড়তেছিল কিনা, বা কোনো ইয়ারে যদি বেড়ে যায় এটা কেন কেন বাড়তেছে, বাড়ছে, এটা নিশ্চয়ই কোনো আন্ডারলাইং রিজন আছে। রিজন আছে কিনা। এইটাই তো একটা আসলে বড় একটা স্টাডি হইতে পারে। তখন এই স্টাডি করতে গেলে দেখা যাবে যে আসলে ফজলুল হক সাহেবের তখন কোনো অবদান ছিল কিনা। হয়েছে কি, উনি যেহেতু তখন ক্ষমতার জায়গাগুলিতে ছিলেন, লোকজন ধরে নেয় আপনি অনেক কিছু না করলেও যে এই এলাকার এমপি, হয়তো আপনার পাশ হয়েছিল প্রজেক্টটা অনেক আগেই, ওনার আমলে হয়েছে, লোকজন ধরে নিচ্ছে যে না ওনার কারণেই হয়েছে, আরও অনেক পজিটিভ কারণে। এইরকমও ঘটতে পারে, কিন্তু ঘটনাটা আমাদের হচ্ছে একটা হচ্ছে বলা বলির মধ্যে দিয়ে একটা সত্যি তৈরি করা, আর একটা হচ্ছে রেফারেন্সের ভিতর দিয়ে একাডেমিক ট্রুথ তৈরি করা, সেটার কিন্তু দরকার আছে। আমার কথা হচ্ছে এই জিনিসগুলি আমাদের এখানে মিসিং। তো এইটা যদি দেখা যায়, তারপরে উনি হচ্ছে ওই যে সরকারি চাকরিতে হচ্ছে 50% মুসলমানদেরকে নিতে হবে, এইরকমের একটা আইন করছিলেন মুসলিম চাকরি বিধি নামে। ওইটা কতদিন ছিল আমি এইটাও দেখার ব্যাপার, বা ওইটা করার ফলে হচ্ছে চাকরি পাওয়ার সংখ্যা বাড়তেছিল কিনা। এবং আপনি দেখবেন যে বিহার থেকে অনেক মুসলমানরা হচ্ছে এইদিকে মাইগ্রেট করছে, কারণ তখন এখানে মুসলমান হলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়তো। এই জিনিসগুলিও ছিল, এগুলি হচ্ছে আমরা কথার কথা হিসাবে জানি, বা ধরেন আমরা যেহেতু এই জায়গা থেকে একটা পড়ছি, আরেক জায়গা থেকে আরেকটা পড়ছি, পড়ে হচ্ছে মিলানোর চেষ্টা করতেছি যে না এগুলির সম্ভবত কোনো রিলেশন থাকতে পারে। এবং আমার ধারণা মানুষজনের মধ্যেও এই ব্যাপারগুলি ছিল যে ফজলুল হক সাহেব যখন কলকাতায় ক্ষমতায় আসেন, তার মানে উনি বাংলাদেশের মানুষের জন্য কিছু করবেন, ওই কনফিডেন্স ওনার কথার ভিতর দিয়ে ছিল আর কি। তো যার ফলে লোকজন এগুলিকে মিলাইছে। তো এইসব জিনিস মিলে হচ্ছে উনি কিন্তু এই মুসলমান বাংলাদেশের মুসলমান সমাজের যে একটা ট্রান্সফরমেশন, একটা কৃষক সমাজ থেকে একটা মধ্যবিত্ত সমাজে পরিণত হওয়া, ওই সময়ের লিডার ছিলেন হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। তো সুতরাং ওই সময়ে উনি যদি কিছু করে থাকেন সেটা তো আরও ভালো। আর উনি যেহেতু ফিগার হিসেবে ছিলেন, এই ইমপ্রুভমেন্টের জায়গাগুলি, এই ট্রান্সফরমেশনের জায়গাগুলিতে কিন্তু ওনাকে তখন রিলেট করা হয়। এটাই হচ্ছে ওনার সিগনিফিকেন্সের জায়গা, যেটা হচ্ছে আমরা খুব মানে স্পষ্টভাবে লোকেট করা হয় না আর কি। এইটা আমার। আচ্ছা, 1940 সালে 23শে মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের একটা অধিবেশনে ফজলুর রহমান সাহেব বলেছিলেন যে দ্য এরিয়াজ ইন উইচ মুসলিমস আর নিউমেরিক্যালি ইন মেজরিটি শুড বি গ্রুপ টু কনস্টিটিউট ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। উনি কিন্তু স্টেট শব্দটা ব্যবহার না করে স্টেটস করেছিলেন, যেটার মধ্যে একটা ইন্ডিকেশন ছিল যে একটা রাষ্ট্র না, বরং একাধিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হতে পারে আর কি, মানে ধর্মভিত্তিক মেজরিটির ভিত্তিতে। এবং এটাকে পরবর্তীতে জিন্না সাহেব বলছেন যে উনি নাকি ভুল করে এটা বলেছেন বা ভুলভাবে এটা চলে আসছে। তো আমরা কি তাহলে এই যে বাংলাদেশ যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রে যদি একদম ডিএনএ খুঁজতে যাই, সেখানে কি ফজলুল হক সাহেবের কোনো অবদান দেখি কিনা, বা বাংলাদেশ কেন্দ্রিক যে রাজনীতি নির্মাণ হয়েছে সেটার পিছনে ফজলুর রহমান সাহেবের কোনো অবদান দেখি কিনা? আমার এই জায়গাতে আসলে আমার মানে আমি কি বলবো যে আমি মনে করি যে অনেক স্টাডি হওয়ার দরকার আছে, কিন্তু আমি যদ্দূর পর্যন্ত দেখছি এই জায়গাগুলি আমার কাছে খুব স্পষ্ট মনে হয় না। যেমন আবুল কাশেম ফজলুল হক সাহেব যখন 1940-এ, তো উনি হচ্ছে খুব ওনার পলিটিক্যাল কেরিয়ার খুব পিক অবস্থায় ছিলেন। মানে 1935-এর ভারত শাসন আইনের পরে যে ইলেকশনগুলি হইল, সেখানে কিন্তু মুসলিম লীগের কোনো প্রভিন্সে হচ্ছে মুসলিম লীগের ইয়ে ছিল না, গভর্নমেন্ট ছিল না। আর পাকিস্তান যে শব্দটা, ওইখানেও কিন্তু বাংলাদেশ নাই। ওই যখন আইডিয়াটা হয়েছিল, আইডিয়া তো ইভলভ করে যেটা বললাম। তো তারপরে হচ্ছে যখন বেঙ্গল প্রভিন্সে ওই কৃষক প্রজা পার্টির সাথে মুসলিম লীগের সরকার গঠন করলো 1937-এ, কিন্তু উনি হচ্ছে মানে মুসলিম লীগে জয়েন করলেন। আবার 35-এ উনি জয়েন করেন নাই, 37-এ আবার কিন্তু উনি মুসলিম লীগের সভাপতি হলেন, সাধারণ সম্পাদক হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর কি। তো ওনারা মিলে কিন্তু তখন পুরা ইন্ডিয়ান পলিটিক্সেই খুব
স্ট্রং একটা জায়গাতে, যে কারণে লাহোর প্রস্তাব কিন্তু ওনাকে দিয়ে বলানো হয়েছিল আমার ধারণা, কারণ উনি হচ্ছে একটা প্রভিন্সের হচ্ছে প্রধান ছিলেন আর কি। তো হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই পাকিস্তান ধারণাকে উনি হচ্ছে কনস্ট্রাক্ট করছিলেন, বা ওইটাতে ওনার আইডিওলজিক্যাল কন্ট্রিবিউশন কীরকম ছিল এইটা আমি ডাউটফুল আর কি। এইটাকে আমার হচ্ছে যে ওই মানুষকে অনেক সময় অনেক মেডেল দেওয়া হয় না, এরকম উনি লাহোরের পাকিস্তান প্রস্তাবের প্রস্তাবক ছিলেন। এইটা ওনাকে এক ধরনের পলিটিক্যাল, ওনার যে কেরিয়ারের পিক পিরিয়ডে ছিলেন সেটা রিকগনিশন হিসেবে দেয়া হয়, কিন্তু আইডিওলজির জায়গাতে উনি কতটা ছিলেন। তো উনি ওনার সাথে যেটা আমি দেখি যে জিন্নার সাথে ওনার কিন্তু সবসময় একটা কনফ্লিক্টিং ব্যাপার ছিল। মানে উনি কিন্তু জিন্নার আন্ডারে কখনো থাকতে চান নাই আর কি, যেই কারণে আসলে উনি 1941 গিয়ে কিন্তু উনি আবার মুসলিম লীগ থেকে বের হয়ে আসলেন। কারণ উনি তো ওই যে ইন্ডিয়ান পলিটিক্সের মধ্যেও খুব স্ট্রং একটা পজিশনে ছিলেন, উনি কলকাতাতে সেন্টার পজিশনে ছিলেন। তো এইখানে বাংলাদেশে উনি যে পিক অবস্থায় ছিলেন ওনার আশেপাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তো ওইটাকে উনি হচ্ছে ওনার বেসিক মানে রাজনীতির একদম বেস হিসেবে, গ্রাউন্ড হিসেবে উনি এটাকে আপহোল্ড করতেন আর কি। তো তারপরে কিন্তু উনি হচ্ছে এই যে দ্বন্দ্বটা, এইটা আমার ধারণা 47-এর পরে কিছুটা হইলেও এই আলাপটা কিন্তু বেশি তৈরি হয় হচ্ছে 1971-এর পরে। মানে হয়েছে কি, একটা ঘটনা যখন ঘটে তখন কিন্তু আমরা পিছনে তাকাই যে না আসলে এইটারও কোনো আছে কিনা একটা স্টেটস। উনি এরপরে যখন মুসলিম লীগের সাথে উনি 41-এ বের হয়ে গেলেন, উনি কিন্তু আর পাকিস্তানের খুব একটা সমর্থক ছিলেন না, যেই কারণে 1946-এ যখন ইলেকশন হইল তখন কিন্তু কৃষক প্রজা পার্টি মনে হয় 3টা না 4টা সিট পাইল, এর মধ্যে 2টা উনি নিজে জিতলেন, ওনার দলের 2জন জিতল। মানে উনি কিন্তু রাজনীতিতে 41-এর পরে, আরও বেশি বলে 43-এর পরে রাজনীতিতে উনি মোটামুটি মানে আলাদা হয়ে গেছিলেন, উনি আর সেন্টার পজিশনে ছিলেন না, উনি যেহেতু পাকিস্তানের পক্ষে ছিলেন না। কিন্তু এখানে কিন্তু গ্রোয়িং একটা মুসলিম সেন্টিমেন্ট জায়গা উঠতেছিল, এবং ওই যখন চাকরি বাকরিতে বলেন যে হিন্দু মুসলিম ঠেলাঠেলিটা হচ্ছিল এবং মুসলমান মধ্যবিত্ত সমাজ যখন তৈরি হইতেছিল তখন তো ওই জায়গাগুলি দখল করে রাখতেছিল হিন্দু জমিদার শ্রেণী। তো যার ফলে এখানে কিন্তু হিন্দু মুসলিম একটা কনফ্লিক্ট ছিল। ওই জায়গাটাকে উনি পলিটিক্সের ওই সেন্টার জায়গাটাকে উনি 1943 টু 1947 এইটাকে উনি অনুধাবন করতে আমার ধারণা ওনার রাজনীতিতে ব্যর্থ হয়েছেন। তো যেই কারণে পাকিস্তান প্রশ্নে কিন্তু ওনার খুব বেশি, এরপর লাহোর প্রস্তাবের পরে ওনার খুব বেশি পক্ষে বিপক্ষে এই জায়গাটাকে সেন্টার করে ওনার কিন্তু খুব বেশি রাজনীতি পাবেন না, যেটা আমার ধারণা পলিটিক্যাল কেরিয়ারেও ক্ষতি করছে, এবং এটা উনি আসলে ইরিলিভেন্ট হইতে শুরু করছেন আর কি। তো ওই পাকিস্তান প্রশ্নে যদি বলেন, আবুল কাশেম ফজলুল হক এটার প্রস্তাবক ছিলেন, কিন্তু এই আইডিওলজিক্যাল ধারণার কতটুকু উনি কনস্ট্রাক্ট করছিলেন বা কতটুকুতে উনি বিলং করতেন সেটা ডাউটফুল একটা ঘটনা। কিন্তু উনি পাকিস্তান রাষ্ট্রের কখনো কিন্তু বিরোধী ছিলেন এইরকম না। আমার প্রশ্নটা আর একটু অন্য জায়গায়, সেটা হচ্ছে যে ধরে নিলাম উনি পাকিস্তানের কোনো না কোনোভাবে পাকিস্তান রাষ্ট্রের কনস্ট্রাকশনে তার একটা অবদান ছিল, কিন্তু এই পাকিস্তানের রাষ্ট্রের রাজনীতির মধ্যে কি উনি আবার বাংলাদেশের একটা ভিত্তিমূল বা একটা বীজ বপন করে গিয়েছিলেন কিনা ওনার রাজনৈতিক প্রকল্পে, ওনার চিন্তা ভাবনায়, ওনার ধ্যান ধারণায়? অর্থাৎ পাকিস্তানের রাজনীতির মধ্যেই তিনি আবার বাংলাদেশের আলাদা একটা রাজনীতি করে গিয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ওনার ছিলই। ওনার যেমন যেমন কলকাতার রাজনীতি সেন্ট্রিক রাজনীতিতে উনি বাংলাদেশের একটা রাজনীতি করে গেছেন। উনি হচ্ছে পূর্ব বাংলার কৃষক সমাজের প্রতিনিধি করছেন। পাকিস্তানের যখন উনি রাজনীতি করছেন তখনও কিন্তু হচ্ছে উনি এই পূর্ববঙ্গের বাঙালিদের প্রতিনিধি করছেন। পাকিস্তান তো একটা মুসলিম আইডেন্টিটির, যদিও জিন্না একটা সেকুলার রাষ্ট্র তৈরি করতে চাইছেন, কিন্তু এরপরে তো আসলে এটা মুসলিম আইডেন্টিটির যখন রাষ্ট্র হয়েছে তখন কিন্তু উনি ওই যে বাঙালি এক্সেপশনটাকে ওইটাকে উনি আপহোল্ড করতে চাইছেন। কিন্তু আমি দেখি যে আসলে ওই যে 1943-এর পরেই উনি রাজনীতির জায়গাটা থেকে উনি আসলে ঠিকমতো ধরতে পারেন নাই, যে কারণে উনি পরবর্তীতে ভুলগুলি করে গেছেন। মানে 1954-তেও কিন্তু উনি জেতার পরে উনি কিন্তু হচ্ছে এই জায়গাগুলিকে
ঠিক মতো কনস্ট্রাক্ট করতে পারেন নাই। মানে এইটাও আপনি প্রথমে বলতেছিলেন যে ওনার যে সংগঠন ছিল না একটা সমস্যা, আরেকটা হচ্ছে ওনার যে পলিটিক্যাল আইডিওলজি, এইটাকে কিন্তু উনি হচ্ছে থিওরাইজ করার যে জায়গাটা, এইটা খুব স্পষ্টভাবে পাবেন না। কিন্তু ওনার যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, সেটার ভিতর দিয়ে আমরা অনেক কিছু ডিরাইভ করতে পারবো। তো সেইখানে এই জিনিসটা আছে যে উনি পাকিস্তানের মধ্যেও একটা বাংলাদেশের রাজনীতি তৈরি করতে চাইছিলেন। উনি হয়তো এটা থিওরিটিক্যালি স্পষ্ট করতে পারেন নাই, কিন্তু ওনার পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে এটা আমার ধারণা ছিল। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি কিন্তু এই অঞ্চলে যারা আপামর জনসাধারণ কৃষক প্রজা যারা ছিল তাদের একটা রিপ্রেজেন্টেশন, একটা ভয়েস তৈরি করেছেন, এবং সেই ভয়েসটাই কিন্তু ইভেনচুয়ালি বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশে কালমিনেট হয়েছে বা বাংলাদেশে পর্যবেসিত হয়েছে। আমার এখানে একটা যে সমস্যাটা মনে হয়, সমস্যাটা হচ্ছে একটা চিন্তার সমস্যা। মানে আমরা এখন যতই একটা এর কথা বলি, যে স্টেটসের কথা বলি, তখনকার সময়ে আপনি যদি অন্যদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলি দেখেন, তখন কিন্তু প্রশ্ন ছিল বাইনারির প্রশ্ন, যে আমরা একটা রাষ্ট্র করব নাকি দুইটা রাষ্ট্র করব। মাল্টিপল রাষ্ট্রের কথা আমার ধারণা পরবর্তীতে অন্যরা হচ্ছে ওই সম্ভাবনাগুলিকে হচ্ছে ইয়ে করছেন, কিন্তু ওই সময় একটা সেন্ট্রাল সম্ভাবনা হিসাবে ছিল না। এবং পাকিস্তান হওয়ার পরেও বাংলাদেশ আলাদা রাষ্ট্র হবে এইটা কিন্তু ছিল না, কল্পনায় ছিল না। কিন্তু উনি যখন আবুল কাসেম ফজলুল হক যখন দেখছেন যে বাঙালি আইডেন্টিটি হচ্ছে একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছে, মুসলিম আইডেন্টিটি হাইলাইটেড হচ্ছে, এবং একটা জিনিস খুব আন্ডারমাইন্ড আমাদের এখানে আলোচনায়, সেটা হচ্ছে বিহারি বাঙালি যে একটা ঘটনা, এটা 1954তেও কিন্তু আদমজি পাটকলে একটা বিহারি বাঙালি দাঙ্গা হয়েছিল, এবং ছোটোখাটো এই টেনশনটা কিন্তু ছিল। এটাকে পরবর্তীতে কতটা ফুয়েল দেয়া হয়েছে, পলিটিক্যালি বড় করা হয়েছে, সেটা পরের ব্যাপার। কিন্তু সোসাইটিতে কিন্তু এরকম ছোটোখাটো বাইনারিগুলা ছিল। তো তখন ফজলুল হক সাহেব ওই বাঙালি হইতে গিয়ে আমার ধারণা ওই মুসলিম জায়গাটাতেও কনফ্লিক্ট বা একটা সন্দেহের তৈরি করছেন আর কি, যে কারণে বাংলাদেশি রাজনীতি তৈরি করার জায়গাটা থিওরিটিক্যালি যদি উনি স্পষ্ট করতে পারতেন, তাইলে আমার ধারণা ওনার প্রচুর মানে ধরেন এক ধরনের আইডিওলজিক্যাল লিগাসি আমরা পাইতাম। ওই জায়গাটা আমার ধারণা ওই সময়ের যারা রাজনীতিবিদ ছিলেন, ওনারা বাইনারির ভিতর দিয়ে চিন্তা করছেন, মাল্টিপ্লিসিটির ভিতর দিয়ে চিন্তা করেন নাই। সেটা আবুল হাশিম হোক, আবুল কাসেম ফজলুল হক হোক, তো ওনারা বাইনারির একটার থেকে আরেকটাতে চলে গেছেন, যেই কারণে একটু পলিটিক্সগুলি ওনাদের তৈরি ওনারা হয়তো চাইছেন অ্যাক্টিভিটির ভিতর দিয়ে, কিন্তু থিওরিটিক্যালি অ্যাস্টাবলিশ করতে পারেন নাই বলে আমার মনে হয় আর কি। আচ্ছা, এমনি ওনার জীবনের কিছু খণ্ড খণ্ড ইভেন্ট নিয়ে একটু আলোচনা করি। যেমন উনি রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত বা আলোচিত অধ্যায় হিসেবে গণ্য করা হয়, উনি হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে কোয়ালিশন করেছিলেন। তো এরকম একটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সাথে বা তাদের সাথে জোট করা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ওনার আরেকটা সমস্যা হচ্ছে উনি কিন্তু খুব বেশি ওনার ইন্টারভিউ, ওনার কথাবার্তা খুব বেশি রেকর্ডে নাই, পাওয়া যায় না। এগুলি থাকলে ভালো হইতো, ওনাকে নিয়ে হয়তো কিছু স্মৃতিচারণ আছে। কিন্তু উনি যেটা হয়েছে, উনি যেহেতু সেন্টার পজিশনে ছিলেন, কিন্তু 1941-এ যখন ওনাকে মুসলিম লীগ থেকে বের করে দেওয়া হইলো, উনি আমার ধারণা এইটা তো ওনার পলিটিক্যাল কেরিয়ারে বাজে জিনিসই হয়েছে। এরপর থেকে তো উনি আসলে ইরিলিভেন্ট হয়ে গেছেন। উনি হয়তো ভাবছিলেন, মানে এটা আমার অবজারভেশন, যে উনি যেহেতু মুসলিম লীগে জয়েন করে মুসলিম লীগকে ওনার মতো করে টেনে নিয়ে যেতে পারছেন, উনি হয়তো এখানে কংগ্রেসের সাথে জয়েন করে ইয়ের সাথে হিন্দু মহাসভার সাথে গিয়ে ওদেরকে উনি হচ্ছে ওনার মতো করে টাইনা নিয়ে যাইতে পারবেন। কিন্তু এটা তো আসলে হয় নাই, বরং উনি 1941 পর্যন্ত ওনার মানে যেভাবে চাইছেন সেভাবে কিন্তু সরকার চালাইতে পারছেন। কিন্তু 41-এর পরেই কিন্তু উনি আর পারেন নাই। 2 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু ওই 2 বছর 43 পর্যন্ত উনি ক্ষমতাতেই ছিলেন, কিন্তু ক্ষমতায় থেকে একটা কিছু করা সেটা কিন্তু উনি আর করতে পারেন নাই। বা 54-র ক্ষেত্রেও একই ঘটনা। 54 সালে উনি যখন যুক্তফ্রন্টের সরকারে আসলেন, তখন উনি কিন্তু আর আসলে তেমন কিছু ডেলিভার করতে পারেন নাই। 37-41 আমি যেটা বলতেছি, উনি সার্টেন ক্ষমতায় যাওয়ার পর এমন কিছু কাজ করতে পারছেন যেটা দেশের মানুষের কাজে লাগছে। এই কাজগুলি কিন্তু 41 থেকে 43-এ উনি পারেন নাই। তো এটা তো আসলে ওনার পলিটিক্যাল অ্যাক্টিভিটির দিক দিয়ে দেখতে গেলে ফেলিউর হিসেবে। জমিদারি প্রথা বিলুপ্ত করা,
এইটাকে কি আপনি ওনার অবদান হিসেবে দেখবেন না? না, না, ওইটা তো তখন এটা তো উনি একটা আন্দোলনে পরিণত করতে পারছিলেন। হ্যাঁ? এবং এটাকে তো উনি পরবর্তীতে মুসলিম লীগ তো এটাকে অ্যাকসেপ্ট করে নিছে উনার অ্যাক্টিভিজমের কারণে আরকি। মানে এইটা তো ওই যে পাকিস্তান হওয়ার পরেই এটা হয়ে গেছিল। মানে সম্ভবত ৪৯ এর দিকে। তো সুতরাং হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা তো উনার ওই একটা পলিটিক্যাল লিগ্যাসির একটা আউটকাম ছিল। কিন্তু তখন কিন্তু উনি আর কোনো বড় পলিটিক্যাল ফিগার না আরকি। আপনি যদি দেখেন ওই ৪০ এর পর থেকে বা ওই তো ৩৬-৩৭ এর পর থেকে জিন্নাহ একজন হচ্ছে অল ইন্ডিয়ান একজন লিডার হয়ে উঠলেন। সেই অনুযায়ী আবুল কাশেম ফজলুল হক কিন্তু ওই বাংলাতেই রয়ে গেলেন আরকি। উনি কিন্তু সেন্টার পলিটিক্সের সেন্টার কনফ্লিক্টের জায়গাগুলিতে উনি আর কন্ট্রিবিউট করতে পারেন নাই। আপনার কি মনে হয় যে উনি যদি ওনার সেই সেন্ট্রালিটিটা ধরে রাখতে পারতেন, কেন্দ্রীয় যেই ফিগার হয়ে এটার বিষয়টা ধরে রাখতে পারতেন, তাহলে পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে এই বাংলা অঞ্চল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে দ্বন্দ্ব এবং রাজনীতির নিয়ন্ত্রণটা মোটা দাগে পশ্চিমের হাতে চলে যাওয়া, এই জায়গাতে কিছুটা ভারসাম্য আসতো বা এই কনফ্লিক্টের জায়গাটা তৈরি না হওয়ার একটা সুযোগ থাকতো, আপনি কি মনে করেন? হ্যাঁ, উনার তো আসলে ওই যে ১৯৪৩ এর পর বা ৪১ এর পর থেকেই ৪৭ পর্যন্ত যে রাজনীতি, এই রাজনীতি তো আসলে পাকিস্তানের পক্ষের রাজনীতি ছিল না। মানে যদি থাকতো তাইলে উনি একটা সেন্ট্রাল ফিগার হয়ে উঠতে পারতেন। বরং এই জায়গাতে দেখবেন যে এই ডেটাগুলি বলা হয় যে ধরেন ৩ জন প্রধানমন্ত্রী এই পূর্ব পাকিস্তানেরই ছিলেন। খাজা নাজিমউদ্দিন ইয়েরা, উনারা ওই যে মোহাম্মদ আলী বগুড়া। কিন্তু উনারা তো আসলে আর মানে কি বলবো যে পিপলসের পলিটিক্সটা করেন নাই। ওনারা কিন্তু ক্ষমতা কাঠামোর সাথে হচ্ছে জড়িত ছিলেন। তো আবুল কাশেম ফজলুল হক হচ্ছে যদি পাকিস্তানের পক্ষের রাজনীতিগুলি করতেন তখন কিন্তু পাকিস্তান রাষ্ট্রে অনেক কিছু উনি ক্লেম করতে পারতেন আর কি। তো জিন্নার পরে কিন্তু উনার হচ্ছে লিডার হওয়ার কথা, কিন্তু উনি যেহেতু জিন্নার সাথে কনফ্লিক্টিং সিচুয়েশনে ছিলেন, উনি কিন্তু একদম আউটসাইডার হয়ে গেছিলেন, মার্জিনালাইজড হয়ে গেছিলেন। তারপর থেকে উনি কামব্যাক করছেন, কিন্তু যেটা হয় একটা সময়ে অনেক দূর পর্যন্ত আপনি সরে গেলে তারপর আবার সেন্ট্রাল ফিগারে আসাটা সমস্যা হয়। তারপর থেকে উনি ধরেন ১৯৫৪ থেকে ৬২ পর্যন্ত উনি পলিটিক্যালি একটা আপার পজিশনে ছিলেন, কিন্তু ওনার কিন্তু ওই জনগণের রাজনীতিতে ওনার আর তেমন কন্ট্রিবিউশন ছিল না। আচ্ছা, এখানে আরো একটা পয়েন্ট আমি আপনার মূল্যায়ন জানতে চাই। সেটা হচ্ছে যুক্তফ্রন্ট গঠনে ফজলুল হক সাহেব, সোহরাওয়ার্দী সাহেব এবং ভাসানী, এই ৩ জন যে একটা ঐতিহাসিক জোট করেন। তো সেখানে ২১ দফার একটা খসড়া ছিল যেটা আবুল মনসুর সাহেব নিজে করেছেন। তো ফজলুল হক সাহেবের কারিশমা কিভাবে মুসলিম লীগের মতো একটি শক্তিশালী দলকে ৯টি আসনে নামিয়ে এনেছিল? অর্থাৎ এই যে মুসলিম লীগের মতো একটা শক্তিশালী দলকে তার মতো তার প্রভাব বলের মধ্যে থেকে তিনি এই যে ব্রেকথ্রুটা করলেন, এটাকে আপনি কিভাবে? এইটা আমার আসলে ওই যে রাজনীতির ব্যাপারগুলি খুব মানে খুব ইন্টারেস্টিং আর কি। আপনি ওই যে পশ্চিমবাংলায় দেখলেন না যে হচ্ছে ৩০-৪০ বছর তো বামরা হচ্ছে ক্ষমতায় ছিল, তারপর এখন একটাও আসন পায় না। তো পাকিস্তান হওয়ার পরে যেটা হয়েছে, মানে মুসলিম লীগ যে আইডেন্টিটিতে বিলং করতো বা যেই জায়গাগুলিতে ওনারা রাজনীতি করতে চাইতো, এই রাজনীতিটা তো ওনারা আর করেন নাই। তো যার ফলে অল্টারনেটিভ একটা জায়গা তৈরি হয়ে গেছিল। গত ইলেকশনেও আমাদের হচ্ছে যে ধরেন এই যে ফেব্রুয়ারি ইলেকশনে, সেখানেও আমি মনে করি যে ওই রাজনীতিতে আপনি যদি খুব মানে ভালো জায়গা তৈরি করতে পারতো, তাহলে কিন্তু এনসিপি, জামাত এরা মিলে কিন্তু আসলে সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে পারতো। ওনারা ওই পলিটিক্যাল ওই যে যেমন ফজলুল হকের মতো হয়তো একজন ফিগার ছিল না, তারপরে হচ্ছে ওনারা সংগঠনটা ওইভাবে গুছাইতে পারে নাই। কিন্তু এখানে যে ৩ জন লোক ছিলেন, আপনার সোহরাওয়ার্দীর তো খুবই একটা সাংগঠনিক ক্ষমতা ছিল, ভাসানীরও একটা হচ্ছে সেকুলার মুসলিম একটা ক্রস রোডের মধ্যে উনি ইন্টিগ্রেট করতে পারতেছিলেন, পিপল ওরিয়েন্টেশন ছিল। তারপর ফজলুল হক সাহেবের হচ্ছে একটা পার্সোনাল অরা ছিল। সব মিলে যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা তো মানে মুসলিম লীগের একটা বিশাল অল্টারনেটিভ। কারণ মুসলিম লীগ ক্ষমতায় আছে ৪৭-এর পর থেকে এবং তারা কোনো কিছু ডেলিভার করতে পারতেছে না। তো এবং
এমনও অনেক জায়গায় হয়েছে ওইখানে আমার বাংলাদেশে ইলেকশনগুলি নিয়ে আলাপ অনেক কম, যে অনেক জায়গায় আপনার একদমই অপরিচিত, হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট কাউরে দাঁড় করায় দিছে, সেও কিন্তু মুসলিম লীগের প্রার্থীর এগেনস্টে জিতে আসছে। আমাদের এখানে যেটা হইতো, যদি আমরা এখানে একটা পিপল আপরাইজিং না হইতো, যদি একটা আওয়ামী লীগ একটা ইলেকশন দিত, ওরা তো 300 আসনেই হারতো, তাই না? মানে ওরা তো 300 সিটেই হাইরা যাইতো। তো মুসলিম লীগের ঘটনাটাও একই রকম ঘটতেছিল। ওরা মুসলিম লীগের পলিটিক্সটা বাংলাদেশে কি ছিল, যে আমরা হচ্ছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করব, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র তৈরি করব। এটা তো ওনারা করে ফেলছে। কিন্তু আমি যেটা বলতেছিলাম, ক্ষমতায় যাওয়ার পর আমরা কি করব? ক্ষমতায় যাওয়ার পর তো আর মুসলিম লীগ কিছু করতেছিল না। মানে ধরেন ওই যে যেমন ধরেন জমিদারি প্রথা উচ্ছেদ হইলো, সেটা তো ওই 37-এর 39-এরই ধারাবাহিকতা আর কি। কিন্তু আপনি কি করতেছেন? আপনি ধরেন এখানে কি কোনো একটা আদালত, মুসলিম আদালত করতেছেন, যেটাতে হচ্ছে যে যারা কি বলবো, যে যারা খুব সমাজের গরিব মানুষরা, ওনারা হচ্ছে বিনামূল্যে বিচার পাচ্ছে। কোনো একটা ওয়েলফেয়ার কি আপনি করতে পারতেছেন? সেটা তো না। একে ফজলুল হকের এই ঘটনাটা ছিল, উনি কিন্তু মুসলিমদের কথা বলতেন না তা না, উনি কিন্তু মুসলিমদের ওয়েলফেয়ারের কথা বলতেন। এই যে আপনার গরিব লোক যাতে 3 বেলা ভাত খাইতে পারে, এই জন্য আমি রাজনীতি করি, এগুলি হোক কথার কথা। কিন্তু ওনারা তো ওই জায়গাগুলিতে হচ্ছে হিট করতেন, এবং ওইগুলি মানুষ যে ঠিক আছে ওনারা যেটা বলতেছে সেটাও যদি করে তাইলেও তো হয়। কিন্তু মুসলিম লীগের তো ওইরকম কোনো প্রপোজিশনই ছিল না। তো যে কারণে মানে ওনারা হারতেনি আর কি। কিন্তু এইখানে অন্যদের যে চেষ্টাটা ছিল সেটা হচ্ছে গেইন করছে। আমি দেখি যে বাংলাদেশেও যেটা হয়েছে, এই রকমের কোনো জায়গা তৈরি হচ্ছে না। এই রকমের মানে পিপল ওরিয়েন্টেড পলিসি সাজেশনও যদি কোনো দল দিতে পারে স্ট্রংলি, এবং হচ্ছে কোনো সংগঠন দাঁড় করাইতে পারে, এরা যে কোনো বড় দলকে আসলে হারাই দিতে পারবে, বা ট্রেডিশনাল যে রাজনীতি আছে সেটার এগেনস্টে দাঁড়াই। যেটা আনফরচুনেটলি এনসিপি জামাত করতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে ওখানে একটা সেন্ট্রালিটি অফ দ্য ফিগার, ওনার যে পার্সোনাল আওরা ছিল, ব্যক্তিগত যে প্রভাব কারিশমা ছিল, সেটা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করছে। মাওলানা ভাসানী সাহেবও কিন্তু সোশ্যাল জাস্টিস, পিপল সেন্ট্রিক রাজনীতি করেছেন, আবার ফজলুল হক সাহেবও পিপল সেন্ট্রিক রাজনীতি করেছেন। ওনাদের উভয়ের রাজনীতির পার্থক্যর জায়গাটা কোথায়? একে ফজলুল হক হচ্ছে ডেলিভার করছেন। উনি ক্ষমতায় গেছেন, ক্ষমতায় যখন গেছেন তখন কিছু জিনিস ডেলিভার করছেন, এবং উনি হচ্ছে কোনো আইডিওলজিক্যাল বায়াসনেস ওনার ছিল না। একটা যেমন আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম, ওনার থিওরিটিক্যাল জায়গাটা, আইডিওলজিক্যাল জায়গাটা স্পষ্ট ছিল না, ওইটা আবার ওনার বেনিফিটও ছিল, যে উনি এই জায়গাগুলিতে ফ্লেক্সিবল ছিলেন। ডান বাম, হ্যাঁ, পুঁজিবাদ বিরোধী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ভাসানী কিন্তু আমি বলবো যে অতি বিপ্লবী হইতে চাইছেন আর কি। আর উনি তো কখনো ক্ষমতার কাছাকাছি যান নাই, বা ওনার যে মানুষের প্রতি যে ওনার মায়া ছিল, সেটা নিয়ে মানুষের মধ্যে কোনো প্রশ্ন নাই। কিন্তু উনি ক্ষমতার কাছাকাছিও যান নাই, ক্ষমতার কাছাকাছি যখন ছিলেন তখনও মানুষের জন্য খুব বেশি কিছু ডেলিভার করতে পারছেন সেটা হয় নাই। কিন্তু উনি মানুষের পক্ষেই সবসময় কথা বলছেন। উনি হয়তো একটু বাম ঘেঁষা হয়ে কখনো কথা বলছেন, আবার হচ্ছে যে উনি বাম কিন্তু হচ্ছে উনি মুসলমান, উনি এটাকে তৈরি বলার চেষ্টা করছেন হামিদ খান ভাসানী। কিন্তু ভাসানী কিন্তু ওইটাকেও আইডিওলজিক্যালি স্পষ্ট করতে পারেন নাই। আমি দেখি বাংলাদেশের যারা বড় নেতা হইছেন, ওনারা হচ্ছে ওনাদের রাজনৈতিক আইডিওলজির জায়গাটাকে কখনো ওয়েল কনস্ট্রাক্টেড করতে পারেন নাই। এটা প্রায় সবার ক্ষেত্রেই সমস্যা আর কি। কিন্তু ওনারা যারাই বড় নেতা হয়েছেন, ওনারা পিপলের পক্ষে কথা বলতে পারছেন। কেউ হয়তো ডেলিভার করছেন, যেমন একে ফজলুল হক আর ভাসানীর ডিফারেন্স আমি এটা দেখি, যে ভাসানী হচ্ছে ক্ষমতায় যাইতে চাইতেন না, উনি সবসময় বিরোধী পজিশনে থাকতে চাইতেন। আর ফজলুল হক কিন্তু সবসময় হচ্ছে ক্ষমতার যাইতে চাইতেন, এবং উনি যখন ক্ষমতায় গেছেন তখন পিপলের জন্য কিছু করছেন। 37-41 উনি কিছু করছেন, কিন্তু 54 পরে যখন গেছেন উনি আসলে এই জায়গাগুলিকে আর ডেলিভার করতে পারেন নাই। তাহলে এটা আমাদের বর্তমান সময়ের জন্য একটা লেসন হতে পারে, যে মতাদর্শিক জায়গা থেকে খুব রিজিড থাকা, সেটা আপনার জন্য একটা ব্যর্থতার কারণ হতে পারে, ডেলিভার করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। কারণ আপনি যদি যখনই একটা আদর্শিক খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবেন, তখন প্র্যাগমেটিজম, যেটা রাজনৈতিক বাস্তববাদিতা, সেটা সেই জায়গাটা কম্প্রোমাইজ হয়ে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, আপনার আমি মনে করি যে একজন পলিটিক্যাল লিডারের কিছু আইডিওলজিক্যাল ভিশন থাকাটা ভালো, কিন্তু সেটা পিপলের উপর চাপায় দেওয়াটা ভালো জিনিস না।
মানে আপনার অবশ্যই একটা গোল থাকতে হবে, একটা ভিশন থাকতে হবে। কিন্তু আমি মনে করি বলেই এটা হচ্ছে আমি লোকজনের উপর চাপায় দিব, এই ডিফারেন্স করতে পারাটাও ভালো। মানে এই একটা জায়গা আছে আরকি। আচ্ছা, এনসিপিকে আমরা দেখছি যদিও আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির মধ্যে বা তাদের পলিটিক্যাল যে ডিসকোর্স আছে সেখানে আমরা কখনো শেরেবাংলা ফজলুল হক সাহেবকে পাই না, ওভাবে হাজির পাই না। কিন্তু এনসিপিকে আমরা দেখতে পাই যে তার কথা বলেন এবং তার আলোচনা নিয়ে আসেন এবং অনেক জায়গাতে তাদের অফিস আদালতও ফজলুল হক সাহেবের ছবি দেখতে পাই। এই রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন, বা এনসিপিকে আসলে সত্যিকার অর্থে ফজলুল হক সাহেবকে ধারণ করে কিনা? মানে পলিটিক্স আসলে হচ্ছে যতটা না কথার জিনিস, তার চাইতে হচ্ছে কাজে প্রমাণ করার জিনিস আমি দেখি। যে আপনি ওই লেখক, সাহিত্যিক, ইন্টেলেকচুয়ালদের কাজ কিন্তু কথা বলা। উনাদের কিন্তু প্রমাণ করার কিছু নাই। কিন্তু একজন একটা রাজনৈতিক দলের বা রাজনৈতিক মানে পলিটিক্যাল লিডারের উনার কিন্তু কাজ দিয়ে জিনিসটাকে প্রমাণ করতে হবে। কথাই কিন্তু আমরা মানে আসলে কথা শুনি, কিন্তু আসলে দেখি যে উনি কি কাজটা করতেছেন। তো এনসিপি যে এটা করতে চায়, মানে ধরেন ফজলুল হক সাহেবকে হচ্ছে সামনে রাখতে চায়, এটা পজিটিভলি আমি দেখি। কিন্তু ফজলুল হক সাহেবের পলিটিক্সটা কোন জায়গায় এবং ওনার কন্ট্রিবিউশনটা কি এবং কোন জায়গাটাকে নিতে হবে এবং কোন জায়গাটাকে আসলে কোশ্চেন করতে হবে, এই রকমের খুব ক্লিয়ারিটি আমার চোখে পড়ে নাই। কিন্তু ওনারা যে এই চেষ্টাটা করতেছেন সেটা পজিটিভ। আমার মনে হয় যে ওনাদের এই চেষ্টা আছে, আরও কয়েকটা দলেরও আছে। আমার মনে হয় বাংলাদেশে যারা রাজনীতি করবেন তাদের হচ্ছে আবুল কাশেম ফজলুল হকের রাজনীতির জায়গাটাকে রিকগনাইজ করেই যাইতে হবে। এটা যদি বিএনপিও করে সেটা ভালো হবে, জামাতও যদি করে সেটাও ভালো হবে আর কি। মানে ওনারা বাংলাদেশের আমরা যে রাজনীতিটা করতে চাই সেটার যদি সেন্ট্রাল ফিগার আমি চারজনকে মনে করি, আবুল কাশেম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম এবং হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানী, এই চারজনকে আপনার এক ধরনের রিড করে ওনাদের রাজনীতির জায়গাটাকে অ্যানালাইসিস করে আমাদের রাজনীতির জায়গাটাকে তৈরি করতে হবে। তো বাংলাদেশে শুধু এনসিপি না, অন্য যেই দলই রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষের রাজনীতির জায়গাটাকে ধরতে চায়, বুঝতে চায়, আমার মনে হয় ফজলুল হক সাহেবের রাজনীতি নিয়ে ওনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ভিউ পয়েন্ট থাকাটা জরুরি আর কি। এটা পজিটিভ। আপনি বাংলাদেশের ২৪ অভ্যুত্থান পরবর্তী সময়ে ফজলুল হক সাহেবের রাজনীতির সম্ভাবনা কতটুকু দেখেন? আমাদের বাংলাদেশ সেন্ট্রিক রাজনীতি যারা করছেন তাদেরকে আমাদের বুঝতে পারাটা জরুরি। মানে আমাদের প্রথমেই বুঝতে পারাটা জরুরি যে আসলে আবুল কাশেম ফজলুল হক সাহেবের রাজনীতিটা কি ছিল, উনি কি রাজনীতিটা করছেন, কিভাবে করছেন, এই জায়গাগুলি আমি মনে করি যে সেন্টার জায়গা। এই কোশ্চেনগুলি আমরা এখন উঠতেছে বা আমরা বুঝতে চাচ্ছি, সেটা আমার কাছে পজিটিভ মনে হয়। আমার যেটা মনে হয় যে আমাদের এনাফ এইটা নিয়ে পড়াশোনা নাই, এনাফ রিসার্চ নাই, এই জায়গাগুলির আন্ডারস্ট্যান্ডিং, বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলি আমাদের এখনও তৈরি হয় নাই। আমি মনে করি যে এইটা যদি আমরা কয়েক বছর করি, নানান ধরনের অ্যানালাইসিস করতে পারি, তাইলে সেটা বাংলাদেশের রাজনীতির জন্য পজিটিভ ব্যাপার হবে। ২৪-এর পরে এই জিনিসটা শুরু হয়েছে, এইটা পজিটিভ সাইন। কিন্তু আমি মনে করি ওনাদের রাজনীতির ব্যাপারে অনেক কিছু আমাদের আসলে জানার, বোঝার, আবিষ্কার করার বাকি আছে আর কি। এমনি যেই সোশ্যাল জাস্টিস বা পিপল ওয়েলফেয়ারের যে রাজনীতি, আপনি কি মনে করেন যে এই রাজনীতির বয়ান যদি আমরা শক্তিশালী ভাষায় হাজির করতে পারি, তাহলে এটা ওই যে মুক্তিযুদ্ধর পক্ষে বিপক্ষের যে বাইনারিগুলো তৈরি করা হয়েছিল বা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক ডিসকোর্স সেট করা হয়েছিল সেটাকে ওভারশ্যাডো করতে পারে কিনা, সেটাকে ছাপিয়ে যেতে পারে কিনা? হ্যাঁ, মানে ছাপিয়ে যাওয়া তো যাবেই। মানে আমার কথা হচ্ছে ওইগুলি তো আসলে আসল তর্ক না, ওগুলি তো হচ্ছে একটা সিডো তর্ক, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি। আমাদেরকে মূল আলাপগুলি করতে দেয়া হচ্ছিল না। আমি মনে করি মূল আলাপগুলি হচ্ছে একে ফজলুল হকের রাজনীতি কীরকম ছিল, এইটা হচ্ছে মূল আলাপ। আমাদের সমাজের আসলে সোসাইটির ওয়েলফেয়ার কীরকম স্ট্রাকচার হবে। আপনি যদি আগে দেখেন, আগের দিনে কিন্তু হচ্ছে সেন্ট্রালাইজড কোনো গভর্নমেন্ট কিন্তু ছিল না। এক একটা গ্রাম ছিল ওই যে যেটাতে বলে স্বয়ংসম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট আর কি। ওনারা হচ্ছে কোনো জায়গায় বাইরে থেকে খুব অল্প কিছু জিনিস আনতে হতো। একটা নাপিত ঘর ছিল, একটা কামারের ঘর ছিল, একটা ছোটোখাটো একটা জায়গা কিন্তু
কিন্তু সেলফ সাফিসিয়েন্ট ছিল। তো এইটা একটা মডেল কিন্তু মানে আপনি সোশ্যাল ওয়েলফেয়ারের এই মডেলটাকে কিন্তু আমরা খুব সেন্ট্রালাইজড ভঙ্গি থেকে দেখি ওয়েস্টার্নের সোসাইটির ফরমেশনের জায়গা থেকে। আমাদের এখানে কিন্তু যাতায়াত সবসময় খুব কস্টলি ব্যাপার ছিল, এবং আপনি যখনই ন্যাশন ওয়াইড কিছু করতে যান তখন কিন্তু কস্ট বাইরা যায়। তো আপনি কিন্তু ওই রিজনাল জায়গাগুলিতে যাইতে পারেন না। তো এই রকমের জায়গাগুলিতে আমরা যখন নজর দিব যে আসলে ওয়েলফেয়ার পলিটিক্সটা বাংলাদেশের কনটেক্সটে কিভাবে হইতে পারে, আমরা একটা মানে মডেল টাউন তৈরি করতে পারি কিনা, একটা মডেল ভিলেজ তৈরি করতে পারি কিনা, যেখানে হচ্ছে আপনার সেলফ সাফিসিয়েন্সি তৈরি করা যাবে আর কি। এইভাবে যদি আমরা চিন্তা করি তখন দেখা যাবে যে ওই ইয়েগুলি আলাপগুলি সেন্টার পজিশনে আসবে। সেখানে আপনার আইডিওলজিক্যাল ডিবেট সমাজের মধ্যে থাকবে। তো কিন্তু আইডিওলজিক্যাল ডিবেট দিয়ে তো আপনি হচ্ছে পলিটিক্যাল ওয়েলফেয়ার তৈরি করতে পারবেন না। বরং যখন কেউ ডাকাতি করে, মানে যেহেতু আওয়ামী লীগ ডাকাতি করতো, এরা হচ্ছে নানান ধরনের সুডু তর্কগুলিকে দিয়ে লোকজনের চোখ সরায় রাখতো। আপনারা এইগুলি নিয়ে কথা বলেন আর এইদিকে আমরা ব্যাংক ডাকাতি করি, এইদিকে হচ্ছে আমরা উন্নয়ন প্রকল্পগুলিকে হচ্ছে থেকে টাকা নিয়ে যায়, আর তোমরা এইগুলা নিয়ে ইমোশনাল তর্ক বিতর্ক করো। তো এইগুলা তো আসলে কখনোই পজিটিভ তর্ক ছিল না, এগুলি ছিল হচ্ছে দৃষ্টি সরায় রাখার মানে সিডো তর্ক। তো আমার মনে হয় যে আমরা আসলে রাজনীতি নিয়েও যদি কথা বলতে হয়, আমাদের হচ্ছে বাংলাদেশের জন্য সেন্টার করে কোন জায়গাগুলি জরুরি সেই জায়গাগুলি নিয়ে যদি আমরা কথা বলি, তখন হচ্ছে অদরকারি তর্কগুলি আর থাকবে না সামনে। ওই তর্কগুলি আমাদের করতে পারা উচিত, এবং এইগুলি জরুরি আলাপ আর কি। বাংলাদেশে এক ধরনের রাজনীতি আছে যাদেরকে আমরা ইসলামপন্থী বলি। তাদের একটা নিজস্ব মতাদর্শ আছে, তারা এক ধরনের তাদের একটা নিজস্ব রাষ্ট্রকল্প আছে। তো আমরা তো ফজলুল হক সাহেবকে কোনো ইসলামপন্থী হিসেবে ক্যাটাগরাইজ করতে পারি না। উনি তো ওই অর্থে ইসলামপন্থী ছিলেন না, বাট উনি ছিলেন যে মুসলিমপন্থী বা অনেকটা মুসলিম আইডেন্টিটি রাজনীতি করেছেন। হ্যাঁ, আমি ওনার কোনো কনফ্লিক্টিং অবস্থা দেখি না আর কি। মানে উনি ওই যে প্রথমে যেটা বলতেছিলাম, উনি কিন্তু মুসলিম আইডেন্টিটি নিয়ে কখনো ইনফিরিয়রিটিতে ভুগতেন না। তো আমাদের ওই সময়ে যে রাজনীতির জায়গাগুলি তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু ওই কংগ্রেস আর মুসলিম লীগ ছিল। তখন কিন্তু ইসলামী রাজনীতির জায়গাগুলি পাকিস্তান পিরিয়ডের পরেও কিন্তু ওইভাবে স্ট্রংলি তৈরি হয় না জায়গাগুলি। আমার ধারণা এখনকার সময়ে যদি ওই রাজনীতির জায়গাগুলি তৈরি হইতো, তাইলে আবুল কাশেম ফজলুল হক কীভাবে তার রাজনীতিটা তৈরি করতেন সেটা তো একটা মানে বোঝার ব্যাপার আছে, কিন্তু সেটা আমার ধারণা খুব বেশি কনফ্লিক্টিং সিচুয়েশন হইতো না আর কি। উনি পিপল ওয়েলফেয়ার নিয়ে চিন্তিত ছিলেন। ওই যেটা কথার কথা বললে উনি হচ্ছে মানুষ তিন বেলা খাইতে পারতেছে কিনা সেটাই ছিল ওনার রাজনীতি। তো সেটাতে কেউ যদি পজিটিভলি কন্ট্রিবিউট করে, সেটাতে ওনার খুব বেশি মানে উনি কতটুকু দম দিয়ে জড়াইতেন সেটা আমি আসলে ডাউটফুল। মানে মেবি উনি এক ধরনের নেগোসিয়েশন করে একটা প্লেসেই তৈরি করতে চাইতেন ওনার রাজনীতি। এমনি আমি জাস্ট আপনার কাছে জানতে চাই, যদি আমাদের বর্তমান বাংলাদেশে বা ভবিষ্যতের বাংলাদেশে কখনো সেকুলার আর ইসলামিস্ট যে বাইনারিটা আছে, এই কনফ্লিক্টে এসে হাজির হয়, তো সেক্ষেত্রে ওনার রাজনীতি কি নতুন কোনো পথ দেখাতে পারে কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে ওইটা মনে হয় যে ধরেন আইডিওলজিক্যাল এই বিরোধগুলা থাকবে, কিন্তু উনি যে পিপল সেন্ট্রিক পলিটিক্সটা করতে পারতেন সেটাই আসলে মূলধারা হওয়া উচিত। মানে আপনি একটা দলের মধ্যেও দেখা যাচ্ছে যে ইসলামী ভাবধারার লোকজন থাকবে, কিছু সেকুলার ভাবধারার লোকজনও থাকবে। আমি মনে করি না যে এইটা খুব সেন্ট্রাল তর্কের জায়গা বাংলাদেশে, বরং আমি দেখি যে এই তর্কটাকে হচ্ছে ওইভাবে সিডিওভাবে হচ্ছে তৈরি করে রাখা হয়। মানে আইডিওলজিক্যাল বিরোধ থাকতেই পারে, এবং রাজনৈতিক হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় যে যারা ইসলামপন্থী রাজনীতি করেন, আমার মনে হয় ওনাদেরও পিপল সেন্ট্রিক রাজনীতি করতে হবে। আর যারা সেকুলার রাজনীতি করতে চান, ওনাদেরকেও আইডিওলজি সেন্ট্রিক না হয়ে পিপল সেন্ট্রিক রাজনীতি। হ্যাঁ, 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 পিপল সেন্ট্রিক পলিটিক্সে টার্ন করার চেষ্টা করতেছে আর কি। আপনার আইডিওলজি তো অবশ্যই থাকবে, আইডিওলজি থাকবে না তা তো না, কিন্তু হচ্ছে আবুল কাশেম ফজলুল হকের জায়গাটা যদি দেখেন, উনি হচ্ছে পিপল সেন্ট্রিক পলিটিক্সটাকে ফোকাস দিতেন। তো সেই জায়গায় আপনি একটা সেকুলার দল হন, ইসলামী দল হন, আপনাকে পিপল সেন্ট্রিক পলিটিক্স করতে হবে। এইটাই আমি মনে করি যে ওনার রাজনীতির ইমপ্লিকেশনটা আর কি।
আরেকটা জায়গা যেটা আমাদের আলোচনায় মিসিং ছিল সেটা হচ্ছে এই কৃষক বা এই পূর্বাঞ্চলের যেই মুসলমান কৃষক প্রজা, তাদের সাংস্কৃতিক উত্তরণের ক্ষেত্রে ফজলুল হক সাহেবের কাজের একটা প্রভাব ছিল এবং তিনি বাই প্র্যাকটিস এই সাংস্কৃতিক উত্তরণটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে গিয়েছেন। এটা সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত হ্যাঁ, হ্যাঁ, করতেন। হ্যাঁ। মানে উনার কিন্তু এই যে ইন্টিগ্রেশনটা আমি যেটা মানে বলতে চাই যে ধরেন পলিটিক্স আলাদা কোনো ঘটনা না। পলিটিক্সের সাথে কালচার, ইকোনমিক্স কিন্তু খুব ইন্টিগ্রেটেড হয়। হ্যাঁ, তো উনি যখন ওই কৃষক প্রজা পার্টি করেন, যখন ওই 1937 এর ইলেকশন হয়, ইলেকশনি ক্যাম্পেইনগুলিতে উনি হচ্ছে আব্বাস উদ্দিনকে নিয়ে যেতেন আর কাজী নজরুল ইসলামকে নিয়ে যেতেন। উনারা হচ্ছে গান করতেন এবং উনাদের গান শোনার জন্য হচ্ছে হাজার, হাজার লোক জমা হইতো আরকি। এই যে বাংলাদেশী রাজনীতি, এই যে বাংলাদেশী কালচারের জায়গাগুলিকে উনি হচ্ছে ওনার রাজনীতির অংশ করে নিছিলেন এবং তখনকার যে কালচারাল ফিগাররা ছিল ওনারা কিন্তু হচ্ছে ফজলুল হকের কাছে হচ্ছে সেফ ফিল করতেন এবং ওনার রাজনীতির সাথে অ্যাসোসিয়েট করতেন এবং যারা হচ্ছে এই পিপলের কালচারটাকে আপহোল্ড করতো তাদেরকে হচ্ছে উনি ওনার পলিটিক্সের সাথে ইনক্লুড করতেন। এই যে ইনক্লুশনের জায়গাটা, এইটাও কিন্তু হচ্ছে ওনার পলিটিক্সটাকে ওই পিপল সেন্ট্রিক হইতে হেল্প করছে আর এবং আমরা ওনার রাজনীতি নিয়ে যখন আলাপ করব তখন এটাও আমাদের আলোচনার হ্যাঁ, 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 এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হওয়ার উচিত আর কি, যে কিভাবে এই জায়গাটা তৈরি হয়েছিল, কিভাবে উনি কনফিডেন্সটা গেইন করছিলেন পিপলের। কারণ দেখা যাচ্ছে যে আব্বাস উদ্দিনের গান হচ্ছে সবাই শুনতেছে এবং সেই আব্বাস উদ্দিনকে হচ্ছে ওই ফজলুল হক সাহেব হচ্ছে ইনক্লুড করতেছেন এবং দুইজনে মিলে কিন্তু হচ্ছে জায়গাটা তৈরি হচ্ছে। আপনি দেখবেন যে আওয়ামী লীগের সময় যেটা ছিল, বাকশালী রাজনীতিরও কিন্তু কিছু হচ্ছে আপনার মানে রাইটাররা ছিল, কিছু ভোকাল ছিল, শিল্প সাহিত্যিকরা ছিল, ওরা কিন্তু হচ্ছে দুই নম্বরই লোকজন ছিল আর কি এবং ওই দুই নম্বরই পলিটিক্সটার সাথে ইন্টিগ্রেট করতো। একইভাবে আপনি যখন একটা পজিটিভ রাজনীতি তৈরি করতে যাবেন তখন এখানে একটা পজিটিভ কালচারাল জায়গাটাকেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই দুইটার ইন্টিগ্রেশনে এবং হচ্ছে আপনার ওই ইকোনমিক পলিসিগুলি তৈরি করতে হবে, তাইলে দেখা যাবে যে লোকজন আপনার রাজনীতিটাকে বিশ্বাস করতেছে আর কি। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হইলেও ওই কালচারাল জায়গাটা লাগে। ইভেন আমাদের বর্তমান যে রাষ্ট্র কাঠামো, এখানে আমরা এই সাংস্কৃতিক বলয়ে যে এক ধরনের মনোপলি দেখতে পাই একটা নির্দিষ্ট গোষ্ঠী বা বিশেষ গোষ্ঠীর। তো আমরা যদি আসলে নতুন কোনো রাজনীতি নির্মাণ করতে যাই, সেখানেও তো আমাদের এই সংস্কৃতি নিয়ে নতুন করে ভাবতে হবে যে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি এবং আমাদের নতুন নিজস্ব সাংস্কৃতিক বয়ান তৈরি করতে পারি। সেটি আমার ধারণা দুইটা জিনিস খুব একই সাথে চলে। মানে আপনি যদি নতুন রাজনীতির জায়গাটাকে তৈরি করতে পারেন, দেখবেন যে নতুন কালচারাল ওই স্ফুরণের জায়গাগুলি ঘটতেছে, লোকজন আগায় আসতেছে। আপনি খেয়াল করছেন কিনা, আমি এখন একটু খেয়াল করি যে 2024-এর পরে ছোটোখাটো অনেকগুলো অনলাইনের পডকাস্টের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, অনেকগুলি নিউজ মিডিয়া, এখনও ছোট স্কেলে, কিন্তু আপনি দেখবেন লোকজন কিন্তু আর ওই টিভির টক শোতে আটকায় নাই, অনেকগুলি পডকাস্ট কিন্তু হচ্ছে আপনার স্পেস পাচ্ছে এবং ওইখানে যদি রাজনীতির পক্ষের কালচারাল অ্যাক্টিভিজমগুলিকে হাইলাইট করা হয়, লোকজন কিন্তু এটাকে নিচ্ছে। ধরেন ওসমান হাদির যে ঘটনাটা ঘটলো, উনি তো একটা কালচারাল জায়গাকে উনি আগায় নিয়ে যাচ্ছিলেন, নানান ধরনের অ্যাক্টিভিটিগুলি, এইগুলি কিন্তু মেন স্ট্রিম বা সো কল্ড মেন স্ট্রিম বলে, আমি বলি মাফিয়া, কারণ এইগুলি হচ্ছে পলিটিক্যাল এবং ওই যে ব্যবসায়ীদের মাফিয়াদের আউটলেট আর কি। মাফিয়া আউটলেটের যে মিডিয়াগুলি, ওরা এইগুলিকে এড়ায় যাচ্ছে, কিন্তু ঘটনা কিন্তু ঘটতেছে। যেমন আজকেই 16ই মে, আজকে জমিদারি প্রথার বাতিলের হচ্ছে সেলিব্রেশন হচ্ছে ঢাকায়, 2-4টা জায়গাতে হচ্ছে, ন্যাশন ওয়াইড না হইলেও। কিন্তু এই যে অ্যাক্টিভিটিগুলি তৈরি হচ্ছে, এটা তো আসলে নতুন রাজনীতিটাকে আরও স্ট্রং করবে, পিপলের সাথে আরও কানেক্ট করবে। এবং আপনি যখন এই কালচারাল অ্যাক্টিভিটিগুলিকে আপনি আপহোল্ড করবেন, আপনি এগুলিকে ইন্ডোর্স করবেন, তখন আপনার রাজনীতির জায়গাটাও দাঁড়াবে। তো এইটা আমার ধারণা ধীরে ধীরে তৈরি হবে। যা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, যারাই এই কালচারাল জায়গাগুলিকে পিপলের সাথে কানেক্ট করাইতে পারবে, ওনাদের রাজনীতি তত পিপল ওরিয়েন্টেড হবে। এবং আবুল কাশেম ফজলুল হকের এই জিনিসটা ছিল, উনি হচ্ছে পিপল ওরিয়েন্টেড পলিটিক্স করতে চাইছেন যখনই উনি সেন্টার জায়গাগুলিতে ছিলেন, এবং এইটাই ওনাকে দাঁড় করাইছে।
মানে পিপলস লিডার হিসেবে তৈরি করছে আর কি। আপনি আপনার নিজস্ব কিছু চিন্তাভাবনার কথা বলছেন যে আপনার নিজস্ব কিছু কাজ পেন্ডিং আছে যেগুলো আপনি করার ইচ্ছা রাখেন, নিয়ত রাখেন যে ফজলুল হক সাহেবকে নিয়ে আপনার যে মিসিং পয়েন্টগুলো আছে, কানেক্টিং দ্য ডটস। তো সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু সর্বশেষে হ্যাঁ, একটু হ্যাঁ। বলতেন। আমার পক্ষে তো আসলে এখন আর নতুন করে একাডেমিক কিছু করা সম্ভব না। কিন্তু আমি সেমি একাডেমিক কিছু কাজ করার ইচ্ছা আছে। আমার এখানে আমি ওই যেটা বলতেছিলাম যে বাংলাদেশের রাজনীতি যদি আমাদেরকে বুঝতে হয় এই ৪ জন পলিটিক্যাল লিডারকে বুঝতে হবে। তো আবুল কাশেম ফজলুল হককে বুঝতে হইলে আমি দেখি যে ৩টা ঘটনা খুব ইম্পর্টেন্ট, বা এই ৩টা ইস্যু আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে ১৯৩৭ থেকে ১৯৪১ পর্যন্ত উনি যে আইনগুলি করলেন এবং সেই আইনের ইমপ্লিকেশনগুলি কেমন ছিল, সোশ্যাল ইম্প্যাক্টটা কীরকম ছিল। উনি দেখেন ছিলেন কিন্তু এই ৪ বছর। কিন্তু ৪ বছরে আমার ধারণা উনি এমন কিছু করে গেছেন, বা এর আগে থেকেই উনি এমন কিছু সরকারি নিয়ম করছেন যেগুলি বাংলাদেশের মুসলমান সমাজকে হচ্ছে এমপাওয়ার্ড করছে। তো এখন কিভাবে করছে সেটা একটা অ্যানালাইসিস করার ব্যাপার। সেকেন্ড হচ্ছে আমার ধারণা যে ব্রিটিশ পিরিয়ডে যে ইলেকশন সিস্টেমটা ছিল, ইলেকশন সিস্টেমটা কীরকম ছিল, আমার ধারণা এটা উনি খুব ভালোভাবে বুঝতে পারছিলেন, যে কারণে ওনার পলিটিক্যাল গেইনটা সম্ভব হয়েছিল, এই যে ইলেকশনের স্ট্রাকচারটা। আরেকটা জিনিস হচ্ছে ঢাকা এবং কলকাতা এই সময়ে হচ্ছে আপনার এখানে হিন্দু এবং মুসলমান লোকজনের জনগোষ্ঠীর কীরকম ব্যাপার ছিল সেটাও একটা ডেমোগ্রাফিক্যালি বোঝার একটা ব্যাপার আছে। যেমন ধরেন আমার ধারণা ১৯৪৭-এর পরে কলকাতা শহরের যারা শিক্ষিত মুসলমানরা ছিলেন ওনারা সবাই ঢাকায় মাইগ্রেট করে গেছেন, কারণ ঢাকায় তখন প্রচুর চাকরি বাকরি, সরকারি চাকরি খালি পড়ে ছিল আর কি, লোকজন পাওয়া যাচ্ছিল না। এবং কলকাতার যারা মুসলমানরা ছিলেন ওনারা হচ্ছে এই চাকরিগুলির জন্য বেস্ট ফিট ছিলেন। তো প্রচুর লোকজন কিন্তু এর পরেও ৪৭-এর পরেও কিন্তু আপনার দেখবেন আমাদের এখানে যারা পরবর্তীতে কালচারাল আইকন হয়ে উঠছেন ওনারা কিন্তু হচ্ছে ওই পশ্চিমবঙ্গ থেকে আসছেন আর কি, মুসলমান ওনারা। কিন্তু ওনারা এসে হচ্ছে যেহেতু মানে মুসলমান, ওনারা বাঙালি আইডেন্টিটিটাকে তৈরি করছেন। এই যে ট্রান্সফরমেশনটা ঘটছে আর কি, ধরেন ১৯৩৫ থেকে ১৯৫৫ পর্যন্ত কলকাতা শহর এবং ঢাকা শহর এবং ওইখানের যে হিন্দু মুসলিম আইডেন্টিটির লোকজন, এই জায়গাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এই ৩টা স্টাডি যদি করা যায় তাহলে হচ্ছে আবুল কাশেম ফজলুল হক সাহেবের রাজনীতির কনটেক্সটটাকে আমরা খুব বেটার ওয়েতে বুঝতে পারবো। আমি যেটা দেখি আমাদের এখানে আমরা যে আলাপগুলি করি এই আলাপের কনটেক্সটগুলি তৈরি হয় নাই। ওই কনটেক্সটগুলিকে তৈরি করার জন্য আমি মনে করি যে কিছু আমাদের স্টাডি করা, কিছু রিসার্চ করা, বিষয়ভিত্তিক এগুলি দরকার। তো আমি নিজে ২-১টা কাজ করার চেষ্টা করব, সবগুলি তো আর সম্ভব না। এবং ২-১টা কাজ করলে আমার ধারণা একটা উদাহরণ তৈরি হইতে পারবে যে হিস্ট্রিকে আমাদের এইভাবে দেখা উচিত। তো হিস্ট্রি নিয়ে এই ইচ্ছা আমার আছে কাজ করার। যদি সময় এবং সুযোগে কোলায় আমি ফজলুল হক সাহেবকে নিয়ে এবং বাকি ৩ জনকে নিয়ে একটা বই লেখার চেষ্টা করব, যতটুকু ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে। সে অন্তত একটা শুরু করা উচিত আমাদের। তো আমরা আপনার প্রজেক্টে সর্বাত্মক সাফল্য কামনা করছি ইনশাল্লাহ। আমরা আশা করি খুব শীঘ্রই ভালো কোনো পাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী কোনো পর্বে এসে হাজির হবো আপনাদের সাথে ভিন্ন কোনো টপিকে, ভিন্ন কোনো অতিথির সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।